সপ্তাহ শেষে আরও একটা কর্মব্যস্ত শুক্রবারের রাত, আর শুক্রবারের রাত মানেই কিন্তু রূপকথার রাত এনটিভির সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন রূপকথার রাতে। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ, এবং আমার সাথে আজকে আরও অনেকগুলো প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, গুণী মানুষ রয়েছে। তাদের কথা তো বলবো, তার আগে জানিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠান কিন্তু একদমই আপনাদের জন্য। আপনারাও কিন্তু আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে আমাদের অতিথিদের সাথে কথা বলতে পারেন। যেমনটা বলছিলাম, আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ, এবং আমার সাথে আজকে কো-হোস্ট হিসেবে কে আছে? তামান্না খন্দকার। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যে দুজন কিংবদন্তি রয়েছেন তাদের মাঝে থেকে একজনকে আমি পরিচয় করে দিব। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র তো বটেই, সেই সাথে সঙ্গীতের জাদুকর, এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারের একজন কণ্ঠ সৈনিক, একজন শব্দ সৈনিক। পেয়েছেন 21 পদক এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং শ্রেষ্ঠ সুরকারের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হ্যাঁ সুপ্রিয় দর্শক, বলছিলাম আমাদের জনপ্রিয় সঙ্গীত সুরকার শেখ সাদী খানের কথা। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা আমাদেরকে কিংবদন্তি, প্রথিতযশা এবং সেরা সেরা এই শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে এসেছেন, এবং আমাদের পূর্ব প্রজন্ম, তার পূর্ববর্তী প্রজন্ম যারা তাদের ভক্ত ছিলেন, সেই মানুষগুলো সবসময় আমাদেরকে অনুপ্রেরণা যোগান। সেরকম আরও একজন মানুষ আজ আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের শৈশবের অনেক স্মৃতির সাথে আজকে তাকে আমরা কানেক্ট করতে পারবো। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশিদ আলম স্যার। স্যার, আপনাকে স্বাগত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। কেমন আছেন সেই প্রশ্নটা তো উত্তর শুনেই নিলাম, আপনারা চিরসবুজ মানুষ, ভালোই আছেন। আজকে গল্পটা একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। আমরা বলছিলাম যে আমরা তরুণ প্রজন্ম, আপনারাও চিরতরুণ, কিন্তু আপনাদের সাথে আমাদের প্রজন্মের একটা গ্যাপ রয়ে গিয়েছে। আমার প্রথম প্রশ্নটা দুইজনের কাছে, যে আমরা তো এখন খুব সহজে খ্যাতি পেয়ে যাই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খুব সহজে খ্যাতি পাওয়া যায়, ভাইরাল হওয়া যায়, কিন্তু আপনাদের যে সময়টাতে আপনারা খ্যাতি পেয়েছেন সেই সময় খ্যাতি পাওয়া অনেক কঠিন ছিল, এবং এই কঠিন খ্যাতিটা যদি কেউ একবার পেয়ে যেত সেটাও একটা বিশাল ব্যাপার হয়ে যেত, যে সবার মুখে মুখে তার নাম, সবার মনে মনে তার নাম, সবাই সব কিছু জানে। আপনারা যখন প্রথম খ্যাতি পেলেন, আমি যদি আরও সহজ করে বলি, সেলিব্রিটি হলেন, সেই সময়ের গল্পটা কেমন ছিল, সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল, আমি সেটা একটু গল্পটা জানতে চাই। প্রথমে শেখ সাদী স্যারের কাছে চলে যাব। আমাদের সময়টা যখন ছিল, সেই সময়টার প্রথমে যে কথাটা বলতে চাই আমি, আমাদের সময়টা খুব সুন্দর একটি সময় ছিল। অ্যাকচুয়ালি উই লস্ট প্যারাডাইস, আমি এটাকে ওইভাবে বলতে চাই, যে আমরা আমাদের সময়টা আমরা ফেলে এসেছি, কিন্তু আমাদের সময়টা সুন্দর এই জন্য বলছি যে তখন কিন্তু এখন যেরকম চলছে জীবনযাপন, তারপর জীবনযাপনের পাশাপাশি আমাদের চলাফেরা সব কিছু বলতে চাচ্ছি আমি, যেমন চলছে ওরকম অস্থিরতা ছিল না আমাদের সেই অস্থিরতা ছিল না। আমাদের একটাই টার্গেট ছিল যে আমরা যে প্রফেশনটা করতাম সেই প্রফেশনের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, ওই সময়ের কথা বলছি, আজকের থেকে আমি 54 বছরকে আরও বেশি কথা বলবো আমি, অর্ধ শতাব্দীরও বেশি। হ্যাঁ, ওই সময়টা ছিল আমাদের দায়িত্ববোধের একটা ব্যাপার ছিল, আমাদের একটা টার্গেট ছিল যে আমি আমার কাজ দিয়ে আমাকে সামনে যেতে হবে, সমস্ত কিছু ঝড় তুফান সরিয়ে আমাকে সামনে যেতে হবে, আমাকে আমার যে কাজ করছি আমি আমার সেই কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে, আমার কাজ যেন মানুষের মনে থাকে, এই চিন্তাটা ছিল। কিন্তু আমাদের হয়তো ওই সময় অত ভারী চিন্তা ছিল না, চিন্তাটা হয়তো খুব সরলভাবেই ছিল, কিন্তু সেই চিন্তাটাই কিন্তু আমাদেরকে যুদ্ধ করে আসতে হয়েছে। কাদের সঙ্গে? যারা ছিল আমাদের অগ্রজ, এবং প্রত্যেকটি মানুষ যারা কাজ করতো। আমি যদি এক একজনের নাম বলি, তোমরা নাম শুনেছি কিনা আমি জানি না, আমি যদি বলি সমর দাসের কথা বলি, আমাদের সঙ্গীত লাইনের কথা, আব্দুল আহাদ সাহেবের কথা বলি, ধীর আলী মনসুর সাহেবের কথা বলি, খন্দকার নুরুল আলম সাহেবের কথা বলি, সত্য সাহার কথা বলি, সুবল দাসের কথা বলি, আমরা কিন্তু এরকম যারা জাইগেন্টিক ফিগার, আমি মনে করি যে তারা ওই সময় সঙ্গীত ভুবনে তারা ছিল প্রতাপশালী লোক, তাদের পাশাপাশি আমরা কিন্তু কাজ করে নিজেদেরকে আস্তে 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 করে আমরা আমাদের সামনের দিকে এগোনোর চেষ্টা করেছি, এবং এগোতে শুধু চেষ্টা করেছি না, আমরা কাজ ওইভাবে করে কিন্তু আমরা এসছি। তো আমাদের যুদ্ধটা ছিল আমাদের কাজ নিয়ে, অন্য কোনো যুদ্ধ ছিল না আমাদের ডাইনে বায়ে অন্য কে কী বললো না বলে এসব আমাদের চিন্তাভাবনা ছিল না, যার জন্য
আমাদের ওই সময়টা আমরা কাজে লাগাতে পেরেছি, এবং আমাদেরকে বাধার সৃষ্টি যে করেনি সে কথা বলবো না। যেহেতু আমরা যারা সঙ্গীত লাইনে কাজ করি বা অন্য লাইনেও আছে, এটা ঈর্ষা, হিংসা এগুলি থাকে, কিন্তু ছিল, আগেও ছিল, কিন্তু আগেটা ছিল নীরব, এখন হয়ে গেছে সরব। তো এই সরবরের জন্য, সরব হয়ে যাওয়াতে হয়েছে কি, আমরা অনেক মেধার সম্পূর্ণ ছেলে পেলে এসছে, আসেনি যে দীর্ঘ বিবর্তনে পরিবর্তনে অনেক মানুষ এসছে, অনেকেই কাজ করতে এসছে, কিন্তু তারা বুদ্ধি করে হোক, রাজনীতি বলবো আমি, রাজনীতি সব জায়গাতেই থাকে, পলিটিক্স, রাজনীতি সব জায়গাতেই থাকে, রাজনীতি করে হোক তারা স্টেপ নিচ্ছে ওরকমভাবে যে কীভাবে কেটে যাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, এই কিন্তু তাদের চিন্তাধারাটা কিন্তু এটা। কিন্তু শিক্ষাগত ব্যাপারটা যেটা আছে, যেটা করছি আমরা, সেটাতে শিক্ষার একটা প্রয়োজন আছে, দীক্ষার প্রয়োজন আছে, সেইগুলি তারা কিন্তু ধারছে না। তাদের কিন্তু একাডেমিক, খুব কম মানুষের একাডেমিক কোয়ালিফিকেশন আছে, এবং তারা কিন্তু ওইভাবে, উস্তাদের কথা বলছি আমি, গুরুর কথা বলছি আমি, গুরু ধরে কিন্তু ওরা ওইভাবে আসেনি না, আসাতে আমরা একটু ভ্যাকুমে পড়ে গিয়েছি, আমরা একটু খালি একটা অবস্থায় পড়ে গেছি। না একটা আমাকে বলো যে, আমার কথাই যদি বলি, আলাউদ্দিন আলীর কথাই যদি বলি, আমি আলম খানের কথাই যদি বলি, আমরা তো স্বাধীনতার পরে আমরা তো আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আমরা জানি না। স্যার, আমরা এই নিয়ে কথা তো শুনবো, কথা তো বলবো, কিন্তু আমাদের এই যে একটা ব্যাপার, সেই সময় এবং এই সময়, এই কাল আর সে কাল বলা যায়। আমি একটু খুরশিদ আলম স্যারের কাছে জানতে চাইবো যে স্যার যেমনটি বলছিলেন যে আগে তো মাধ্যম খুব কম ছিল, এখন মাধ্যম, প্ল্যাটফর্ম আসলে অনেক। সেই সময় কেবলমাত্র বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন ছিল। সেই সময়টাতে সঙ্গীতের যে শুরুটা আপনার ছিল, জার্নিটা কি সহজ ছিল? আমার ব্যাপারে আমি আমারটা বলি আর কি, আমার জার্নিটা খুব সহজ ছিল না। কারণ আমার ছিল, প্রথমে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম, এবং তখন বেতারে মানে ভালো কিছু করার জন্য, এখন যেরকম বেতার কেন্দ্র, বেতার, এটা যথাসম্ভব স্বাধীনতার আগের কথা, স্বাধীনতার আগে, পাকিস্তানি পিরিয়ডের কথা বলতেছে, যে তখন বিভিন্ন স্কুল থেকে, ঢাকা শহর কিংবা ঢাকার বাইরে মফস্বল শহর থেকে, যে ছেলেটি ভালো নজরুল সঙ্গীত গায় কিংবা পল্লী গীতি গায় কিংবা ভাওয়াইয়া গায়, ভালো কবিতা আবৃত্তি করতে পারে, ভালো অভিনয় করতে পারে কিংবা অভিনেত্রী ভালো, তাদেরকে নিয়ে এসে স্কুল ব্রডকাস্টিং একটা অনুষ্ঠান করতো। সেইখানে আমি রবীন্দ্রসঙ্গীত দিতাম 1965 পর্যন্ত। 65-এ যখন তৎকালীন সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান করলো, তখন আমাকে আবার নতুনভাবে শুরু করতে হলো আপনার আধুনিকে আসা যায়। এবং আধুনিকে আসার জন্য সহজ ছিল একদম সরাসরি যে মানুষটা রবীন্দ্রসঙ্গীত চর্চা একটা কথা, করেছে, সত্যি কথা বলি, যে আমার বাপ দাদা যে কথাটা বলতেন যে যায় দিন ভালো আসে দিন খারাপ, সঠিক, ঠিক আছে? তো তখন যে খারাপ লোক ছিল না এটা আমি বিশ্বাস করি না, অবশ্যই ছিল, কিন্তু সেই খারাপ, তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল আর কি, একদম টোটালি কাউকে একদম ফ্ল্যাট করে দিত না। তো আমার যেটা হলো সেটা হলো যে রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিকে আসতে গিয়ে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হলো, কারণ আমি রবীন্দ্রসঙ্গীতের গায়কই একরকম, স্টাইল একরকম, উচ্চারণ একরকম ভাবে হয়, আধুনিকে আরেক রকম, অন্যরকম, একদম টোটালি অন্য। ধারা। তো আমি শ্রদ্ধেয় শেখ সাদী চাচা যাদের নাম বললেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। একজনের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, ইজ সমর দাস। যে আমি যখন অডিশন দেই ইন দ্য ইয়ার অফ 1966, তখন ছিলেন আহাদ ভাই, বোর্ডে ছিলেন, অডিশন বোর্ডে, ফেরদৌসী রহমান ছিলেন, সমর দাস ছিলেন। গান আমাকে পাস করালো, কিন্তু বললো গলা ভালো, কিন্তু তুমি পাশের দেশের একজন শিল্পীকে অনুকরণ করো। এই অনুকরণ কিন্তু আমাদের ভিতরে যারা আমার সিনিয়র যারা ছিলেন তারাও করতেন, এবং এখনো আছে। তো এনিওয়ে উনি, সমরদা বললো গলা ভালো, কিন্তু তুমি তো অমুককে কপি করো। তা আমি বললাম হ্যাঁ করি। তো বললো যে ঠিক আছে, তাহলে তো বলবো যে খুরশিদ আলম গান গায় অমুক শিল্পীর মতো, তুমি আমার বাসায় আসো, যেটি এখনকার লোকে বলবে কিনা সন্দেহ, এবং এটা গুরুমুখী বিদ্যা বলে না। সমরদা যেটা করলেন, আমার নিজের কোনো আত্মীয় স্বজন করতো কিন্তু আর সন্দেহ, বললো যে আমি লক্ষ্মীবাজারে থাকি, যদি তোমার সময় হয় তুমি 6টার সময়, সকালে 6টার সময় আসবে। তা আমি থাকতাম কাজী আলাউদ্দিন রোডে, নাজিরা বাজার, হাজি সাহেব বিরিয়ানি দোকানের পাশে। সেখান থেকে আমার যেতে, সাইকেলে যেতে 10 থেকে 12 মিনিট লাগতো। ওখানে গিয়ে পিয়ানোতে উনি সা ধরে থাকতেন, এক সা ধরে, কখনো 10 মিনিট, কখনো 5 মিনিট, আবার
রেতে যেতেন, আবার সাথে আসতেন, আবার গাতে যেতেন, মাতে যেতেন, এইভাবে করতে করতে 6 মাস পরে উনি, এর ভিতরে ওনার বাবা বলেন ছেলেটাকে মেরে ফেলছো। সমরদা বলছে ছেলেটাকে মানুষ করছে, ছেলেটা মানুষ হয়ে গেছে। মানুষ করছি। তারপরে 6 মাস পরে উনি বললাম যে তোমাকে ছেড়ে দিয়ে আমরা 10 জন শিল্পীর সঙ্গে গাবা, তোমার ভয়েসটা আলাদা থাকবে। আচ্ছা, চ্যালেঞ্জ ছিল এটা একটা। অবশ্যই। আর সত্যি কথা বলতে কি, গান বাজনাটা তখন যেটা ছিল সেটা গুরুমুখী বিদ্যা, কিন্তু একজনের কাছে না একজনের কাছে শিখতে হয়। ডেফিনেটলি। এবং আপনাদের সময় আপনারা ওস্তাদদেরকে খুব মেনেছেন, এখন সেটা খুব একটা দেখা না, যায় এখন না। সত্যি কথা বলতে কি, জিনিস শিখাবে তার সেই যোগ্যতা আছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে। আমি কাউকে কারো প্রতি খুব ব্যথা ইয়ে করে ঠাট্টা মস্করি হিসেবে বলছি না। এখন যারা শেখান তারা খুব লিমিটেড ইয়ের ভিতরে থাকে, কারণ এখন যারা শিখবে তারা কিন্তু ওই মোবাইলটাকে সবচেয়ে বড় বেশি, আমার মনে হয় মোবাইলটাকে তারা বেশি শিক্ষক মনে করে। স্যার, আপনারা দুজনেই গানের ভুবনের মানুষ। আপনি সুর গাথেন, কথা গাথেন, বাংলাদেশের সঙ্গীত ভুবনের সুরের জাদুকর আপনাকে বলা হয়। এবং স্যার, আপনি সেই কথাগুলোকে মানুষের সামনে নিজের কণ্ঠের জাদুতে প্রেজেন্ট করেন। এখন যেটা হয় যে কোনো একটা, স্যার আপনি অসংখ্য প্লেব্যাক গান গেয়েছেন আমি জানি, এবং বাংলাদেশের এমন অনেক জনপ্রিয় প্লেব্যাক গান আছে যেটা হয়তো আমাদের প্রজন্ম জানেই না এটার শিল্পী হচ্ছেন খুরশিদ স্যার। তো এখন তো দেখা যায় যে আমরা সবাই জেনে যাই, কোনো একটা গান খুব বিখ্যাত হলে আমরা জেনে যাই এটার গায়ককে, বা তাকে আমরা দেখতে পারি, তাকে আমরা খুব সহজে পৌঁছতে পারি। তখনকার সময় এটা আসলে কেমন ছিল? আপনার প্রতিটা গান যখন জনপ্রিয়তা পেত প্লেব্যাক গান হিসেবে, সিনেমার গান, তখন আপনি কেমন রেসপন্স? ও যে কথাটা বললো যে বেতার এবং টেলিভিশন দুইটা মাধ্যমই ছিল আমাদের, পিটিভি আর বিটিভি এন্ড বাংলাদেশ বেতার, ঠিক আছে? এইটা মাধ্যম ছাড়া আর কোথাও ছিল না। তখন ওই সিডিতে পাওয়া যেত না, কিংবা ফোনে পাওয়া যেত না, কোথাও গান বাজনা পাওয়া যেত না, যার জন্য লোকের একটা অল্প ইয়ে ছিল, তো যার জন্য বেতারটা লোকে শুনতো এবং টেলিভিশনটা দেখতো। এবং টেলিভিশনে যারা চাকরি করতেন তখন তারা কে কত বেতন পাচ্ছে, কত ফ্যাসিলিটিস পাচ্ছে, এটা খেয়াল করতো না। ওনাদের মোটোই ছিল যে আমরা এমন কিছু করব যাতে জনগণ আমাদের এই অনুষ্ঠানগুলি দেখতে আকৃষ্ট হয়। ঠিক। এবং তখনকার আমার মনে হয়, আমি ভুল সত্যি যেটা সত্যি সেটাই বলছি, তৎকালীন যে টেলিভিশনের নাটকগুলি হতো, সঙ্গীতের অনুষ্ঠানগুলি যেগুলি হতো, কিংবা নৃত্যের যে অনুষ্ঠানগুলি হতো, এগুলি দেখার জন্য পার্শ্ববর্তী দেশের লোকেরা আগ্রহীত ছিল। মানে কখন এই নাটক শুরু, বিশেষ করে নাটকগুলির জন্য, নাটকগুলি মানে অতুলনীয়। বাংলাদেশের টেলিভিশনে যে নাটকের একজন ছিলেন আব্দুল্লাহ আল মামুন সাহেব, মোস্তফা মনোয়ার সাহেব, মানে কার নাম বলবো, প্রত্যেকেই ভালো বলবো। মোস্তাফিজুর রহমান, সৈয়দ মোস্তফা কামাল, সৈয়দ মোস্তফা কামাল, ইনারা সব প্রত্যেকটি মানুষই একটাই ব্যাপার ছিল যে ক্রিয়েটিভ ছিল, ক্রিয়েটিভ ভালো কিছু করার জন্য তারা ক্রিয়েটিভিটি ছিল প্রত্যেকেরই। তো আমি ওই খুরশিদ আলম সাহেবের কথা থেকে আমি বলছি, আমি আসলে যে কোনো জিনিস করতে গেলে এটা পরিকল্পনার প্রয়োজন হয়। গান লেখার ক্ষেত্রে সেটা আরো বেশি, সব ব্যাপারে। কিন্তু ছবি গানের ব্যাপারে হলে আলাদা ব্যাপার, একটা সিচুয়েশনাল ব্যাপার আছে এখানে। একটা সিচুয়েশন দেবে, তারপর গানটা হবে কি হবে না হবে, এটার কথা বাদ দিলাম। এমনি তো প্রত্যেকটি মানুষ যদি নিজের চিন্তাধারাকে যদি সে ব্যবহার করতে চায়, তার মেধাকে যদি ব্যবহার করতে চায়, তো সেখানে প্রয়োজন তার চর্চার প্রয়োজন। চর্চা, প্র্যাকটিস। নো ডাউট। প্র্যাকটিস মানে আমি আরবিতে বললে আমল করার প্রয়োজন। আমল করতে হয়, যে কোনো জিনিসকে আমল করতে হয়। তো আমল করলে অটোমেটিক্যালি ঈশ্বর যিনি আছেন তিনি তাকে সাহায্য করেন। আমি একটি ভালো কাজ করতে চাচ্ছি, আমি একটি ভালো কাজ করব, এটা আমি মানুষকে আনন্দ দেওয়ার জন্য করতে পারি। আমি এই কাজটি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য করতে পারি। আমি যে কাজটি করি সেই কাজটি দিয়ে মানুষকে আমি প্রেরণা জাগাতে পারি। আমি যে কাজটি করছি সেই কাজটি দিয়ে মানুষকে স্বপ্ন দেখাতে পারি। সেই চিন্তা যদি না থাকে, যে মানুষটি কাজ করছে সেই চিন্তাটা যদি না থাকে, তাহলে সে সাকসেসফুল হবে না, কখনোই না। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের প্রয়োজন আমরা প্রত্যেকটি মানুষ দায়বদ্ধতা নিয়ে, দায়িত্বশীল হয়ে আমাদেরকে কাজটা করা উচিত। আমরা চিন্তা করতে হবে যে আমি কাদের জন্য কাজটা করছি। আমি শুধু আমার নিজের জন্য করছি না। আমার একটি কাজ যদি ভালো হয়, এই যে গ্রহণযোগ্যতা যদি পায় মানুষের কাছে, আমার একটি গান, আর গানের ব্যাপারটা হচ্ছে সমন্বয়ের ব্যাপার আছে এখানে। আমি একটি গান সুর করব, একজন গীতিকবি গানটা লিখবেন, তার সঙ্গে কনভারসেশন হবে, আমার কনভারসেশন হবে, একটা গান তৈরি হবে।
আমি চিন্তা করব যে কাকে দিয়ে গানটা গাওয়ানো উচিত আমার, কার জন্য সুইটেবল হবে, কার গলাতে গানটি ভালো লাগবে, সেই চিন্তাটুকু থাকতে হবে। তুমি একটু আগে বলছিলে তুমি সাইকোলজিকের ছাত্র, হ্যাঁ, তো অফ ক্যামেরা। মিউজিকের ব্যাপারে কিন্তু একটা ব্যাপার আছে যে যখন নাকি একটি গান তৈরি হয় তখন তার কিন্তু একটা সাইকোলজিক ব্যাপার কাজ করে যে আমি এই গানটি এই শিল্পীটা দিয়ে যদি গাওয়াই আমি, তাহলে আমার গানটি প্রাণ পাবে, রাইট, ভালো লাগবে, রাইট, ভালো লাগার সম্ভাবনা আছে। আমি তিনোটা বললাম সেই জন্য, সব গানে যে ভালো লেগে যায় তার কণ্ঠে তো হতে পারে না, নাও হতে পারে। তো একটা টার্গেট থাকে, একটা চিন্তা থাকে, একটা যে আমি এই মানুষটিকে দিয়ে, এই শিল্পীকে দিয়ে আমি এই গানটি গাওয়াবো। পারফেক্ট। এই গাওয়ালে পরে এই গানটি তার কণ্ঠে ভালো লাগবে। এটা কিন্তু সিক্স সেন্সের ব্যাপার একটা আছে, সিক্স সেন্স কাজ করে কিন্তু। আর স্যার তখন আপনারা এই সাইকোলজিক্যাল বিষয়গুলো ভেবে গান লিখতেন, গান বাঁধতেন, স্যাররা গাইতেন, এই জন্য কিন্তু এখনও এই 60-70 দশকের যে সোনালী দিনের গান, এগুলো এখনও কালজয়ী, এগুলো এখনও যখন বাজে বা নতুন কম্পোজিশনও যখন কেউ গায় আমাদের কিন্তু শুনতে ভালো লাগে। আর মনে হয় আমরা যখন লিরিকগুলো দেখি যে 70-এর দশকের গান, 80-এর দশকের গান, 90-এর দশকের গান, এই লিরিকগুলো কতটা কানেক্টেড এবং এই লিরিকগুলোর যে ডেপথ, গভীরতা, গানের কথাগুলো, যে হ্যাটস অফ টু দোজ ক্রিয়েটার্স যারা এই গানগুলো লিখেছেন, যে গভীরতাগুলো কত মানে বেশি, যেগুলো এখন আমাদের মনে থাকে। গানে একটা গল্প রাইট। থাকে। না, এখানে তামান্না আরেকটা ব্যাপার আছে। এখানে একটা হচ্ছে মিউজিকের ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে মেলোডি আর একটা হচ্ছে নয়েজ। আচ্ছা, নয়েজ ইজ নট মিউজিক। হ্যাঁ, নয়েজ তোমাকে দৌড়াদৌড়ি করাতে পারে, লাফালাফি করাতে পারে, নয়েজও মিউজিক, আমি বলছি না মিউজিক না। মেলোডি অ্যান্ড নয়েজ, তা আমি কোনটা বেছে নেব? আগের যে গানগুলি হতো সেগুলি ছিল মেলোডি ভিত্তিক গান, মেলোডিকে প্রাধান্য দেওয়া হতো এবং নয়েজ কম থাকতো বলে সেই গানগুলি এখনও 50-60 বছর পর্যন্ত এখনও আমাদের ছেলেপেলেরা গাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে চিন্তা করতে, হ্যাঁ বিবর্তন এসছে, আমরা আকাশ সংস্কৃতি পেয়েছি, আমরা আকাশ সংস্কৃতি, আমরা অনেক কিছু শুনতে পারছি, আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারছি আমরা, কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি যে জিনিসটা আসে যে আমরা বিভিন্ন জিনিস শুনছি আমরা, কিন্তু আমি আমার মতো করে, আমাদের মতো করে আমরা তৈরি করতে চাই যে আমাদের জীবনযাপন, আমাদের সামাজিক অবস্থান, আমাদের যে আবেগ, আমাদের আবেগের সঙ্গে আরেকজনের আবেগ মিলালে চলবে না। ঠিক। আমার আবেগের সঙ্গে একজন ওয়েস্টার্ন কান্ট্রির মানুষের সঙ্গে আবেগ মিশালে হবে না। আমার আমার আবেগটাই আলাদা। আলাদা, রাইট। আমি যখন আমার মাকে মা বলি, যখন আমি আমার মাকে, তখন আমি কত হৃদয়ের থেকে বলি, আমার সমস্ত কিছু সমর্পণ করে বলি, আমার মাকে মা বলি, আমি মা যখন ডাকি আমি। তো আমি সেটা একটা কথা বোঝাতে চাইলে আমি হয়তো বোঝাতে পারছি না, আমি বোঝাতে পারবো না, অতটুকু জ্ঞান আমার নাই। তো আমি মনে করি যে মেলোডি অলওয়েজ সাস্টেনেবল, সাস্টেন করবে মেলোডি, সার্টেনলি নয়েজ কখনোই সাস্টেন করে না। তো আমরা নয়েজের দিকে যেতে চাই না। তো বিবর্তন হয়েছে, পরিবর্তন এসছে, আমাদের ছেলেপেলেরা আসছে, অনেক ভালো ভালো ছেলেপেলেরা আসছে, যারা বুদ্ধিমান ছেলে আসছে, তারা মেধাবী ছেলে আসছে, কিন্তু তারা ট্রেন্ড, তাদের যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটাকে আমি ঠিকভাবে গ্রহণ করতে পারছি না। আমার ব্যক্তিগত কথা বলছি, আমি গ্রহণ করতে পারছি না। কেন পারছি না আমি? তারা ঠিক আমাদের যে মেলোডিটা হওয়া উচিত সেই মেলোডিতে যাচ্ছে না তারা। আমরা সিনক্রোনাইজ করতে পারি, আমরা সমন্বয় করতে পারি আমরা, বিকজ ইন্ডিয়ান মিউজিক, আমরা ইন্ডিয়ান মিউজিক নিয়ে তো চলাফেরা করি, আমরা রাগ সঙ্গীতকে নিয়ে চলাফেরা করি, আমরা আমাদের লোকসঙ্গীতকে নিয়ে আমরা চলাফেরা করি। আর এটা যদি বলতে চাই আমি, লোকসঙ্গীত থেকেই কিন্তু রাগ সঙ্গীত এসছে। এটা অনেকে বলে না, অনেকে বলতে চায় না, স্বীকার করে না। লোকসঙ্গীত থেকেই এক একজন পণ্ডিত এক একটি রাগ তৈরি করেছে, প্রহরের রাগ তৈরি করেছে, এক একটি প্রহরের, সকালের প্রহরের রাগ তৈরি করেছে, দ্বীপ প্রহরের রাগ তৈরি করেছে, সন্ধ্যার প্রহরের রাগ তৈরি করেছে, মিড নাইটের রাগ তৈরি করেছে, শেষ রাত্রের রাগ তৈরি করেছে। এগুলো কিন্তু ওনারা করেছেন, পণ্ডিতরা করেছেন। বিভিন্ন রাগিনী আছে, তাতে অনেক কিছু পাই আমরা, অনেক রাগের ভিতরে আমরা ছোঁয়া পাই, লোকসঙ্গীতে ছোঁয়া পাই। যেমন আমি দেশ রাগ যদি বলতে চাই, ঝিঝিট রাগ যদি বলতে চাই আমি, সেখানে আমি দেশের যে আমাদের মাটির গন্ধ পাওয়া যায় সে রাগের ভিতরে। তো যেটা প্রয়োজন মনে করি আমি, আমাদের এখন যারা ছেলেপেলেরা কাজ করছে তারা অবশ্যই আগামীতে আমাদের সঙ্গীতকে সামনের দিকে নিয়ে যাবে, পরিচ্ছন্নভাবে নিয়ে যাবে, সেটা আমি আশা করি। অপরিচ্ছন্নভাবে কোনো জিনিসই ভালো না। এবং আমার ইসলামিক দৃষ্টিতে বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা
ইমানের লক্ষণ, ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ, ঠিক আছে। তো আমরা ইমানের অঙ্গ যদি নিজে যদি ইমানদার হই যদি আমি, তাহলে আমি চেষ্টা করব আমাদের সন্তানদেরকে ভালো জিনিস শোনাতে, ভালো জিনিস দিতে, এবং তাদেরকে মোটিভেট করতে চাই আমরা আমাদের সঙ্গীত দিয়ে। কারণ ইন্ডিয়ান মিউজিক অলওয়েজ ইম্প্রোভাইজড, এভরি মুভমেন্ট ইম্প্রোভাইজ। যেমন সা রে গা, গা রে সা, সা গা রে, রে গা সা, সা রে সা গা রে, অনেক কিছু হচ্ছে 3টা নোটের থেকে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। তো সেই জন্য প্রয়োজন গুরুর, প্রয়োজন গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। স্যার, আমাদের শুধু গুরু না, আপনাদের মতো কিংবদন্তিদেরও প্রয়োজন এবং আজকের রাতের আড্ডাটা খুব জমে উঠবে, এতটুকু আমি নিশ্চিত। খুরশিদ আলম স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো আপনার প্রথম প্লেব্যাক গান, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথমে বলি যে আমি প্রথমে বাংলাদেশ বেতারে গান গাইতাম। তো সেইখানে আপনার কমার্শিয়াল সার্ভিস বলে একটা সার্ভিস আছে বেতারে, কমার্শিয়াল সার্ভিস, ট্রান্সক্রিপশন সার্ভিস, এক্সটার্নাল সার্ভিস, এরকম কতগুলো। তো কমার্শিয়াল সার্ভিসে আমি একদিনে 2টি গান করলাম। সুরকার ছিলেন প্রয়াত আজাদ রহমান সাহেব। তো গানটির প্রথম একটা গীতিকার ছিলেন কবি সিরাজুল ইসলাম সাহেব, আর ওনার যে আজাদ রহমান সাহেবের সুর করা, আর আরেকটি গানের গীতিকার ছিলেন জেবুন্নেসা জামাল, ওনার কন্যা জিনাত রেনা, ভালো গান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন গায়িকা। তো প্রথম গানটা একটু বলি, এক লাইন বলি। অবশ্যই। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম, এই একটা গান। আরটা হলো জীবন্নেসা জামাল আপার লেখা, আজাদ রহমান সাহেবের সুর করা। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। এই 2টি গান যখন বেতারে প্রচার হতে আরম্ভ করলো কমার্শিয়াল সার্ভিসে, তখন আপনার HMB থেকে, এখানে HMBর কোনো আমাদের এখানে কোনো স্টুডিও ছিল না। এখানে আমাদের কলিম শরাফি সাহেব বলে একজন শিল্পী, রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত জনপ্রিয় এবং বলবো যে অনেক গুণী একজন শিল্পী, আর রোজিলতি বলে এক ভদ্রমহিলা ছিলেন, তারা HMBর রিপ্রেজেন্টেটিভ ছিলেন ইস্ট পাকিস্তানে। তো তখন তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম এবং চঞ্চল দুনয়নে এই এপিটে ওর পিটে একটা 45 RMPর একটা ডিস্ক বের হয়। ওনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতেন, পাকিস্তানে পাঠাতেন, পাকিস্তান থেকে আবার প্রিন্ট হয়ে এটা সেল হতো। তো অল ওভার পাকিস্তানে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম সেলে 7 স্ট্যান্ড করে। তো আজাদ রহমান সাহেব উনি প্রথম বাংলাদেশের ছবি পেলেন, সেই ছবির নাম আগন্তুক, এবং সেখানে আমাকে গান উনি 7-8 দিন আগে শিখিয়ে দিলেন। আমার চাচার লেখা, ডক্টর আবু হায়দার সাইদুর রহমান, ওনার লেখা এবং ওনার সুর করা, আজাদ রহমান সাহেবের সুর করা, আর পরিচালক ছিলেন বাবুল চৌধুরী। বাবুল চৌধুরী। আর ছবির নায়ক ছিলেন রাজ্জাক, নায়করাজ রাজ্জাক। গানটা দারুণ গান। তো এটি গাওয়ার চেষ্টা করতে আমি বাজিয়েছি। আর শেখ সাদি চাচা তখন এনাদের একটা গ্রুপ ছিল, ঢাকা বাংলাদেশের 2টি অর্কেস্ট্রা গ্রুপ ছিল। একটা হলো আলাউদ্দিন লিডলি অর্কেস্ট্রা, এটা চিফ ছিলেন ওস্তাদ খাদেম হোসেন খান, আর ঢাকা অর্কেস্ট্রা একটা ছিল, সেটা চিফ ছিলেন ধীর আলী সাহেব। তো আজাদ রহমান সাহেব করলো কি, তার বেহালার দরকার, প্রচুর বেহালার দরকার, সেই বেহালার দরকার। তখন ওর 2জনকেই 2টা গ্রুপকে একত্রিত করে তারপরে এটা রেকর্ডিং হলো। সেই গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করছি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেরে, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। দারুণ একটি গান। আপনি গাইছিলেন, আমি তখন নায়করাজ রাজ্জাককে দেখতে পাচ্ছিলাম। না, এটা হলো কি, আমি বলি তখন ফারুক ভাই রাজ্জাক ভাইয়ের লিপে ভয়েস দিয়েছেন,
মোহাম্মদ আলী সিদ্দিকী ভাইও দিয়েছেন, কিন্তু ওনারা মারা যাওয়ার ফলে এই গ্যাপটা সৃষ্টি হলো, কারোর জন্য কেউ বসে থাকে না, কিন্তু তখন আমার সুযোগ হলো রাজ্জাক সাহেবের সঙ্গে গান গাওয়াতে। সিনেমার প্রসঙ্গ যখন উঠলো, আমি একটু সিনেমাতেই আসি। স্যার, আপনিও অনেক সিনেমার গান তৈরি করেছেন, যেই সিনেমার গানগুলো এখনও আমাদেরকে অনুপ্রাণিত করে, আমরা শুনতে পছন্দ করি। স্যার, আপনার সিনেমার গান তৈরির প্রথম অভিজ্ঞতাটা কেমন? মানে প্রথম কোন সিনেমাটার গান আপনার কাছে প্রস্তাব আসলো তৈরি করার, সেটা আপনি কিভাবে, একটু আগে যেমন বলছিলেন যে আপনার সাইকোলজিক্যালি অনেক ভাবতে হতো কি লিখবেন, কাকে দিয়ে গাওয়াবেন। আমি খালি একটা কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। চাচা যেই কথাটা বললো যে সাইকোলজিক্যাল ব্যাপার, তখনকার যেটা ছিল যে সিনেমার ব্যাপারে এই সুর, উনি একটা সুর করলেন, সেই সুরটার কোন শিল্পী দিয়ে গাওয়ালে গানটি হিট করবে এটা উনি ছাড়া কেউ বুঝতো না। ঠিক ঠিক আছে, যেরকম সুবীর নন্দীর গান আমাকে দিয়ে হবে না, মাহমুদুর নবী সাহেবের গান আমাকে দিয়ে হবে না, আবার আমার গান অন্যকে দিয়ে হতো না। যার জন্য যাকে যে গানটা দরকার, বশির সাহেবের গান বশির সাহেবকেই দেওয়া হতো। বশির সাহেবের থ্রোয়িং একরকম, ডেলিভারি একরকম, এক্সপ্রেশন আর একরকম, সেটা আবার আমার ভিতরে হয়তো কম ছিল, যার জন্য বশির ভাই যে গানগুলি গাইতেন সেগুলি কোনোদিন আমাকে দেওয়া নেই। আবার এন্ড্রু কিশোর একজন শিল্পী, বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয়, এবং আসলাম জয় করলাম চলে গেলাম, তার সম্পর্কে এক কথায় বলতে হবে। সুবীর নন্দীর একই অবস্থা। আমাদের কিন্তু সুবীর নন্দী স্যার আর আমাদের শেখ সাদিক স্যার, এটা কিন্তু একটা যুগলবন্দি, দারুণ যুগলবন্দি। অবশ্যই হ্যাঁ, সুবীর নন্দীর ম্যাক্সিমাম গানই আমার জনপ্রিয়তা পেয়েছে। যদি আমি বলি প্রথম তার জনপ্রিয়তা পায়, তাকে মোটামুটি পরিচিতি করে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, হাজার মনের কাছে প্রশ্ন রেখে। একদম। যেই দর্শকরা এত বছর ধরে আপনাদের এই সব গানে বিমোহিত হয়েছেন, তাদের মধ্যে থেকে একজন ফোন কল দিয়েছেন, আমরা একটু ফোন কলটা নিই। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, আমি নাটক থেকে ডাক্তার জাহিদ বলছি। স্বাগত আপনাকে, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমাদের অতিথিরা, আমি ভালো আছি, আমাদের অতিথিরা আপনাকে শুনতে পাচ্ছে, কথা বলুন। জি, আমি খুরশিদ আলম স্যারের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই, তিনি শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, বলেন প্লিজ। জি, ভালো আছেন? আল্লাহর রহমতে আছি, দোয়া। আপনি কেমন আছেন? আমি আমার বাসা রাজশাহী নাটোরে, আমি রাজশাহী মেডিকেলে একজন অর্থোপেডিক সার্জন। জি জি, আপনার অনেক ভক্ত আর কি। জি, একটি গান শুনতে চাই, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। না, এটা আমার না, আপনি তো এটা খুব মোহাম্মদ আব্দুল জব্বারের, মোহাম্মদ আব্দুল জব্বার সাহেবের গাওয়া, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, এই গানটা আপনার একটা প্রিয় পুরাতন গান ছিল, ভুলে গেছি তো তাহলে। আচ্ছা ঠিক আছে, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। পুরাতন গান শোনাবেন? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আপনি মনে করেন, মনে করে আবার টেলিফোন করবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকবার জন্য। যে কথাটা বলতে যাচ্ছিলাম, সাথে থাকবেন আপনারা যারা আছেন, আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমাদের আজকের অতিথিদের সাথে। যেমনটা গল্পে ফিরে যাইতাম, যে কথাটা বলতে যাচ্ছিলাম, এটা হয়েছে প্রথম আমার জীবনের প্রথম যে ছবিটা করতে গেলাম আমি, সেই ছবিটার একটি গান করার পর আর ছবিটি হয়নি, করতে পারিনি। খুব কষ্ট লাগলো, প্রচণ্ড কষ্ট লাগলো। তখন মোটামুটি আমি রেডিওতে, টেলিভিশনে আমাকে চেনে মানুষে, কিছু সংখ্যক মানুষ আমাকে চেনে আমার গান দিয়ে। যেমন পৃথিবীতে প্রেম বলে কিছু নেই বললাম গানটার কথা, আমারই দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও। এইসব গানে, অনেক রকম গান আমার তো মোটামুটি পরিচিত হয়ে গেছে। তখন আমার কাছে আসলো একটা পার্টি, আসলো আমার কাছে কাজ করার জন্য। আমি তার সঙ্গে গান করলাম, ছবির নামটা ছিল ভুলের মাসুল। গান করলাম, এই ছবিটার হলো না, ওই ডিরেক্টরে চলে গেল, আমারও জীবনে ভুলের মাসুল নিয়ে আমি চুপচাপ বসে রইলাম। তারপরে ওই সময় আমজাদ হোসেন সাহেবের গোলাপি এখন ট্রেনের সুপারহিট, তারপরে সুন্দরী সুপারহিট, কসাই সুপারহিট। তো আমি জানি না কী কারণে উনি আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে একটা ছবি করো। তো আমি একটু আশ্চর্য হলাম, যেহেতু আমার ছোটো ভাই কাজ করতো, আমার ছোটো ভাই মানে কলিগ ছোটো ভাই আলাউদ্দিন আলী, এই যে অত ট্যালেন্ট মিউজিক ডাইরেক্টর, অত্যন্ত গুণী ছেলে। তো আমাকে যখন বললাম, আমি বললাম যে আপনি আমাকে বলতেছেন আলাউদ্দিনের সঙ্গে কাজ করেছেন, কেন আমি যে ছবিটা বানাবো সেই ছবিটা একটু অন্যরকম ছবি, তো আমি চাচ্ছি যে তোমার গান টান তো সব শুনেছি আমি অনেক রকম, তো আমার মনে হয় যে তোমাকে নিলে বোধহয় ভালো হবে মনে হচ্ছে আর আমার কাছে। তো আমি যে ঠিক আছে, তাহলে আমার তো আমি অত্যন্ত কৃতার্থ আপনার কাছে। ছবিটার নাম উঠোন। উঠোন। উঠোন
আচ্ছা। ওনার একটা সাহিত্য গল্প। এটা কত সালের দিকে হবে? এটা হবে বোধহয় খুব সম্ভব 80-এর আগে, 78, 77, 78, মানে 80-র দশক। 77, 78। আচ্ছা। বসলাম ওনার সঙ্গে, গান করলাম, 2টা গান করলাম। একটা ছেলেটা বিদেশে গিয়ে পড়াশোনা করেছে, ব্যাক করলো, এরকম একটা সিচুয়েশন ছিল। ডোন্ট ফরগেট মি, ইংরেজি একটা গান ছিল, ইংরেজি বাংলা মিশিয়ে একটা গান ছিল। গানটা করলাম, এফডিসিতে রেকর্ডিং করলাম, ফেরদৌস ওয়াহিদকে দিয়ে গাওয়ালাম। আচ্ছা আচ্ছা, আরেকটা গান করলাম, ছবিটা হলো না। ওইটাও হলো না? ছবিটা হলো না, প্রডিউসার পাই নাই, ডাবল ফেলিওর। তো আমি তখন মনে মনে প্রতিজ্ঞা করলাম যে ফিল্মের কাছে দিয়ে যাব না। যাই হোক, 80 সনে আমাকে হঠাৎ করে খবর পাঠালেন আব্দুল্লাহ আল মামুন সাহেব। স্যার খবরটা আমরা শুনবো, তার আগে একটা দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কার সাথে কথা বলছি? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। জি জি, আমি দামার সাথে কথা বলবো। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কক্সবাজার থেকে দেলোয়ার বলছি। সমুদ্র পাড় থেকে কল দিয়েছেন, আমাদের অতিথি আপনাকে শুনতে পাচ্ছে, কথা বলুন। জি জি, হ্যালো। জি, শুনতে পাচ্ছি আমাদের অতিথি আপনাকে। জি জি, হ্যালো। জি বলেন। জি, আপনি প্রশ্ন করুন, আমাদের অতিথি আপনাকে শুনতে পাচ্ছে, প্রিয় দর্শক। তো আমি একজন আপনার ফ্যান আর কি। আচ্ছা, জি বলেন। ওনার ফ্যান, আর ওনার আমার ছোট বয়স থেকে ওনার গান শুনে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক এখন ধন্যবাদ। আমার বয়স তো প্রায় 65। আচ্ছা, তো আমি, উনি কিছু মনে না করলে ওনার বর্তমান নিষ্ঠা কত, এটাই জানতে চাইলাম আর কি। ও আচ্ছা, ওইটাও জানতে চাইছে, ওইটাতে লজ্জার কিছু। এখন 80 চলছে, দোয়া করবেন যেন সুস্থ থাকি। অবশ্যই এবং অবশ্যই, সব সময় যেন আমরা আসতে পারি। একদম একদম। অবশ্যই। প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। তো যেমনটা গল্পে ছিল, হ্যাঁ, বলছিলাম, তখন আমাকে আব্দুল মামুন সাহেব আমাকে খবর পাঠালেন যে সাদি তুমি একটু আসো। তো আমি ওনার কাছে গেলাম, টেলিভিশন চাকরি করতেন। যাওয়ার পর আমাকে সাদি, আমি একটা ছবি করছি, তো সেই ছবিটাতে তুমি সঙ্গীত পরিচালনা করবে। তাই আমি বললাম যে মামুন ভাই, আমার মনটা খুব দুঃখে ভরাক্রান্ত। কেন? আমাকে আগে 2টা ছবি শুরু করেছিলাম, ছবি 2টা হয় নাই। আরে আপনার ছবিটা কি আমার হবে না, আমার কি দুর্ভাগ্য আমি জানি না, যদি হয় তাহলে আমার ভাগ্য। কাদর মিয়া, উনি এইভাবে কথা বলতো। আচ্ছা, কথা নেই, তুমি কালকে বাসায় আসবে, বাসায় এসে গানের সিকোয়েন্স বুঝে দিবে। গেলাম পরের দিন বাসায়, আমি একজন কবি নিয়ে আসবে, তো আমি নিয়ে গেলাম সঙ্গে মনিরুজ্জামান মনিরকে নিয়ে গেলাম। সে তখন ফিল্মের, আমাদের বয়সের ভিতরে সে ফিল্মে গান টান বেশি লিখছে এসে। তো নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি একটা সুর আগে একটু বেঁধেছিলাম। আমি একটা সুর বেঁধেছিলাম আগে, সুর বেঁধে বললাম যে মনির, আমি একটা সুর বেঁধেছি সিচুয়েশনের জন্য, দেখো তো এটার ভিতরে কথা লেখো তো। তো কথা লিখে আমরা মোটামুটি আমরা গেলাম, বসলাম। কিন্তু সবসময় আমাদের প্রডিউসারদের সঙ্গে ওই 3% 4% লোক থাকে। আচ্ছা, তারা যদি বলে এটা ভালো হয়েছে, তাহলে ডিরেক্টর কনভিন্স হয়ে যায় আর কি, এরকম একটা অবস্থা আর কি, বুঝছো। তো যাই হোক, তো আমি সুরটা শোনালাম, কথা দিয়ে সুর শোনালাম। তো কিছুক্ষণ পরে আমারে বলছে মামুন ভাই, সাদি সুরটা খুব ভালো হয়েছে, আমার সিচুয়েশনের সঙ্গে খুব ভালো মিলে যায়, তো কথাটা একটু পরিবর্তন করতে হবে। একটা মানুষ, গ্র্যাজুয়েট মানুষ, সে চাকরি পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, সে তার ওই চিন্তার থেকে তার জীবন, যে জীবনের গল্পটা, তার জীবনের ওইটা প্রকাশ করতে হবে। তো আমি বেরিয়ে মনিরকে বললাম, মনির এই ছবিটা বোধ ছুটে যেতে পারে মনে হয় আমার কাছে। তো মনির না, কি করতেছেন সাদি ভাই? আমার একটা মোটরসাইকেল ছিল, আচ্ছা, সিপি হোন্ডা। তো আমি স্টার্ট দিচ্ছি, কিক দিচ্ছি, আমি স্টার্ট নিচ্ছে না। আমি কিসের যন্ত্রণায় বললাম, সাদি ভাই গানের কথা পেয়ে গেছি তো, জীবন মানে যন্ত্রণা। জীবন মানে যন্ত্রণা, এটা এখনই সময়। হ্যাঁ, তো আমরা সাদি ভাই কথা পেয়ে গেছি, জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। এই গানটা ছোটবেলা থেকে এতবার শুনেছি, ওটার ব্যাক স্টোরি আজকে জানলাম। মজা করবে, দেখো না, হ্যাঁ, যেহেতু তোমাদের এই অনুষ্ঠানটা অনেক কিছু বলার একটা স্কোপ আছে। একদম। তো
আমি তারপর স্টার্ট দিলাম, গাড়ি স্টার্ট নিল মনির আমার পিছনে উঠলো গাড়ি চলে। আমি মানে ওই কথার ভিতরে কিন্তু আমি শুরু করতেছি, জীবনে মানে যন্ত্রণা, মানে বাইক চালাতে চালাতে নয় ফুলের বিছানা, সেই কথা সহজে কেউ মানতে চায় না। সাদি ভাই ফার্স্ট ক্লাস, এটা হবে। ও সাহস দিচ্ছে এবং ছবিটা হয়েছিল। এবং হ্যাঁ, ছবিটার 3টা গান ছিল, 3টা গানই সুপার গান। একটা দোলনা যদি কাছে পেতাম, আবিদা সুলতানা গিয়েছে, এটাও খুব সুপার হিট করেছে। এবং জীবন মানে যন্ত্রণা সুপার হিট করেছে। তো এই আমার যাত্রা শুরু হলো। তারপর আমি আর কখনো পিছনে তাকাই নেই। এরপর আমার ছবির পর এসছে, অনেক কাজ করেছি। কাজের কথা, গানের কথা অনেক শুনলাম। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব। আমি একটু মানে এতক্ষণ ধরে যে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আমি অনেকগুলো ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ফুলে আসবে প্রেম, এবং স্যারের খুব জনপ্রিয় একটা গান আছে যেটা আমাদের প্রজন্মে এখনো অনেক জনপ্রিয়, চুমকি চলেছে একা পথে। তা আমি এবার একটু দুইজনেরই জীবনের চুমকির গল্পে আসতে চাই। দুজনই তো বেশ যৌবনে বেশ ইয়াং হ্যান্ডসাম ছিলেন বোঝা যাচ্ছে। যৌবনের প্রথম এখানে আবার একটু এটাটা পাচ্ছে, সেটা হচ্ছে স্যার, আমাদের শেখ সাদি স্যার, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, এটার যে একটা স্টোরি আছে, হ্যাঁ, এটা আমি একটু জানতে চাই। কারণ সেটা আমরা শুনবো, কিন্তু তার আগে প্রথম প্রেমের স্টোরি দুজনের থেকে ছোট্ট করে। প্রথমে খুশি স্যার, আচ্ছা ঠিক আছে। খুশি চাচা সিনিয়র সিনিয়র সমসাময়িক। চাচা আমিও সিনিয়র না, তুমিও সিনিয়র না, আমরা কিন্তু যুবক, চিরসবুজ। আচ্ছা, আমি বলছি যে অ্যাকচুয়ালি ভালোবাসার সবার সাথে ঘর বাঁধার জন্য ব্যাপারটা হয়েছে অ্যাকচুয়ালি এটা ব্যক্তি জীবন থেকে নেয়া, ব্যক্তি জীবন থেকে এসছে, একটা অভিমান থেকে এসছে। গানটা অভিমান থেকে এসছে। হয় না হয়তো মানুষের সঙ্গে জীবন চলার পথে, সংসার জীবনে, ভালোবাসার জীবনে এরকম হয় না, কিছু অভিমান হয়। অভিমান থেকে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমি মাহফুজুর রহমান মাহফুজ এই গানটা লিখেছে, ওকে বললাম যে মাহফুজ একটা গান লিখতে হবে। তো কয়ে খান সাহেব এত সকালবেলা 8:30টার সময় তার বাসায় গিয়ে উপস্থিত, আমি বেচেলার, হ্যাঁ, আমি কিন্তু সাংসারিক মানুষ। তো আমার কই এত সকালবেলা চাচা কী আরে খান সাহেব কী ব্যাপার, আমাকে একটা গান লিখতে হবে। কী গান, বসে নাকি আগে নাস্তা টাস্তা বানাই আমি। তো আমি কী গান, আমি ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায়। কই কথা কেন বললেন, আপনি তো ভালোবেসে বিয়ে করছেন। আমাকে হ্যাঁ, ভালোবেসে বিয়ে করছি বললেই তো আমি মানুষকে জানাতে চাই ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, অনেক সময় মানুষের সঙ্গে ঘর বাঁধা হয় না। তো সেটাই একটা আমার মনে আসলো। তো সেই কথাই তোমার কাছে বললাম, এটা লিখো। তো যাই এখন নাস্তা রাস্তা খেয়ে এই গানটা লিখলাম। এই গানটা একটা সুন্দর গান দাঁড়িয়ে গেছে, এবং এই গানের নাম দিয়ে একটা ছবি হয়েছে, তাই না? তো যাই হোক, কথা থেকে গান তো অনেক করেছি, যেমন কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, বেবি নাজনীন পরে গিয়েছে, বেবি নাজনীন গাওয়াতে গানটা সুপার হিট হয়েছে। এই গানটা আমি গাইয়েছিলাম আশা ভোসলেকে দিয়ে গাইয়েছিলাম ছবিতে। যেহেতু আশা ভোসলে তো আর আমাদের দেশে এসে এই গানটা কোনো স্টেজে গাবে না, তো আমাকে যখন বললো যে চাচা আমি গানটা গাইতে চাই, বেবি নাজনীন বললো, আমি হ্যাঁ অবশ্যই গাবে তুমি। এবং বেবি নাজনীন গানটা গেয়েছে বলেই বোধ হয়, আমার মনে হয় এটা রেকর্ড বেরিয়েছে বলেই বোধ হয়, এবং বিভিন্ন জায়গাতে গেয়েছে বলেই বোধ হয় গানটা এটা সুপার গান হয়েছে, তাই না? তো যাই হোক, তো গান তো অনেক গানই করেছি, অনেক গানই হারিয়ে গেছে, অনেক গান আছে। যেমন আমি কুমার শানুকে দিয়ে প্রথম গান গাওয়াই আমি বাংলাদেশের ছবিতে, প্রেমের প্রতিদান ছবিতে গান গাওয়াই। প্রেমের প্রতিদান ছবিতে কাল সারা রাত গানটাও লাগিয়েছি আমি। আমার মনের আকাশে জলের সুপ্তারা, হ্যাঁ, কুমার শানুর সুপার হিট। কুমার শানুর সঙ্গে আমি আমার চাচা খুরশিদ আলমকে দিয়ে আমি ডুয়েট গান করিয়েছি, আমি আশা ভোসলেকে দিয়ে আর খুরশিদ আলমকে দিয়ে। আচ্ছা, ওই গানটা আমি বলি যে উনি যেটা কুমার শানুর সঙ্গে যেটা গেছিলাম সেটা মানে পোর্শনটা রিলিজ হয় নাই, না হয় নাই ছবিটা। কুমার শানু যে পোর্শনটা ছিল আমার, যেটা সারা মাখলুকাতের মালিক তুমি, হে পরওয়ারদিগারে আলম, তুমি কবুল করো নাজাত, ইশকে ফানা ফিল্লা কবুল করো আল্লাহ, ইশকে ফানা ফিল্লা কবুল করো আল্লাহ, কবুল করো তুমি করো নাজাত, ইশকে ফানা ফিল। এই টাইপের একটা গান ছিল। একটা ভাইব। না না, কিন্তু আরেকটা গান আছে আশা ভোসলের সঙ্গে একটা গান কি যেন কি হয়ে গেল, কি যেন কি বলতে, দুটি মন কাছে এলো একই সাথে চলতে, একই কথা বলতে, একই কথা বলতে, একই সাথে চলতে,
করতে, কি যেন কি হয়ে গেল, কি জন্য কি বলতে। এটা একটা আরেকটা আছে ওই আমার খুব ইয়ে লাগে যে ওনার সুরে গান করেছে কিন্তু ছবিটা রিলিজ হয়। আরেকটা গান আছে, এটা খুব মানে ওনারা জিজ্ঞেস করেছিলেন যে এত ফাস্ট কি করে গাইতো। কারে ধরি কারে মারি কিছু বুঝি না, যে যত আছে মারপিট সবই শেখায় আছে, কুংফু কারাতে জুডু 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 লেজ কাটা হনুমানে বলে বাবা ডাকে, এই কথা কখনো বলি যদি মাকে, খেলতে বলে যে লুডু, নাও হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, কারে ধরি কারে মারি কিছু বুঝি না, যে 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 এইটাই গান। স্যার এই গানটা যে বললেন এটা কত সালের দিকে হবে? 86। আমরা কিন্তু এখন এই যে এরকম এটাকে বলি র‍্যাপ সং, র‍্যাপ বলি, এবং এটা 86 এর র‍্যাপ। এবং এই গানটা খুরশিদ আলম সাহেব ছাড়া অন্য কেউ গাইতে পারবো বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, আমি সেই জন্য খুরশিদ আলমকে দিয়ে বলছি তোমাকে গাইতে হবে গানটা, এবং সে গেয়েছে গানটা। আমাদের দুর্ভাগ্য ছবিটা রিলিজ হয় নাই। না হয় কি, এটা আমি বলি, এটা পিছনে যেটা আমার যেটা ব্যক্তিগত যে প্রথম বেতারে একটা গান করেছিলাম, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলসের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। এই যে ফার্স্ট বিটে গানটা, তারপরে চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস লঙ্কা। এই যে ফার্স্ট বিটে গান গাও না চাচা, তোমার আমি সব বিটের গান গাওয়াইছি তোমাকে চাচা, যে এই মন আমার হারিয়ে গেছে। হ্যাঁ আসো অবশ্যই ভেতরে, এ মন আমার হারিয়ে গেছে অজানা দেশে অজানা জাতি, না 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 নেই না। এগুলো হয় কি যে কি দারুণ। আর আর আমাদের দেশের অডিয়েন্স কিন্তু একবার যদি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যেরকম আমি প্রথম গেছিলাম বন্দি পাখির মতো, আমার মনে হয় বেশ একটা খুব সিরিয়াস একটা গান, কিন্তু হঠাৎ আমি আবার ওই পিচ ঢালা পথে গান গেলাম, আমি পাগল, তারপর আবার সাধারণ মেয়েতে একটা গান গেলাম, ডিম মারো যত পারো জোরে মারো মারো, ভেজে ভেজে খাবো, খেয়ে খেয়ে তাগড়া হবো, তাগড়া হয়ে আগ্রা যাবো। এই যে ফার্স্ট বিটে গান গেলাম না, তখন লোকে মনে করলো, যারা অডিয়েন্স তারা, যে এই লোক ফার্স্ট বিটের গানই গাইতে পারফেক্ট লোক, ওই দশকের র্যাপার। হ্যাঁ, one kind of rap, right? এবং তখন যত যারা সুরকার ছিলেন, যেরকম আমি বলি 6 জন এ দিয়ে, স্টার্টেড বাই এ, আলাউদ্দিন আলী, আজাদ রহমান, আলম খান, আনোয়ার পারভেজ, আহমদ ইমতিয়াজ বুলবুল আর আলী হোসেন, 6 জন এ দিয়েছে, আর আমরা এস দিয়ে। ওকে, আমরা এই গল্পে আবারও আসবো। আমার একটা প্রশ্ন ছিল, তবে তার আগে আমাদের একজন দর্শক আছেন, আমরা দর্শকের কলটা নিয়ে নিই। অবশ্যই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম লেনিন, আমি ঢাকা থেকে বলছি। জি, কথা বলুন আজকের অতিথির সাথে। জি, আমি আজকে শ্রদ্ধেয় দুজন অতিথিকে আমার সালাম জানাচ্ছি। শেখ সাদিক খান স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, যতটুকু আমার মনে পড়ে, কুমার বিশ্বজিৎকে দিয়ে উনি গান একটা গাইয়েছিলেন, অনেক গান নিয়ে গাইয়েছিলেন, তার মধ্যে একটা আমাদের সময়কার তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসো। এই গানটা শুনে শুনে আসলে আমাদের যৌবনটা আমরা ওই সময়টা কাটি, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আর খুরশিদ আলম স্যারের কাছে যেটা বলতে যাচ্ছি, আমার একটা রিকোয়েস্ট ছিল, গানের চুমকি চলেছে একা পথে, অবশ্যই মোস্ট ফেভারিট একটা গান আমার, ওনার কণ্ঠে গাওয়া। গানটা যদি শোনান একটু ভালো শোনাবে, আপনাকে শোনাবে। আমি বলতে যাচ্ছি আপনার সঙ্গে, চুমকি চলেছে একা পথে, চুমকি কিন্তু আর এখন একা নাই, কোথায় যে চলে গেছে চুমকি। স্যার, আমরা এই গল্প শুনবো। দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আমাদের সাথে আরো একজন দর্শক আছে। হ্যালো, কে আছেন, কার সাথে কথা বলছি? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি টাঙ্গাইল থেকে সুলতানা রাশিদা বলছিলাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। দুজন গুণী মানুষকে নিয়ে আপনারা এত সুন্দর করে একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলেন, এই জন্য। আর আমি মূলত আপনাদের সামনে যে সম্মানিত দুজন অতিথি আছে, ওনাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। জি, তারা শুনতে পাচ্ছেন, বলুন আপনি। আসসালামু আলাইকুম আপনাদেরকে। ওয়ালাইকুম। জি স্যার, আসলে আমি খুব সাধারণ একজন মানুষ, গৃহিণী,
আমার জন্ম 69 সালে। তো আমরা 80-র দশক 90-এর দশক দেখে বেড়ে ওঠা মানুষ, আমরা সুন্দর সময়টাও দেখে আসছি। এবং আপনাদের দুজন যে এত কৃতি গুণী মানুষ, আপনাদের অনেক অবদান আমাদের জাতি দেশের প্রতি। এজন্য আমি সবার পক্ষ থেকে আসলে আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। এবং অনেক ধন্যবাদ। আপনাদের দুজনার সুস্বাস্থ্য এবং নেক হায়াত অবশ্যই কামনা করি পরনা করুন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনি আপনার সুস্থ মতো থাকেন। শ্রোতা আমরা সবসময় পেতে চাই। একদম। এবং প্রিয় দর্শক, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আসলে আপনাদের মতন দর্শকরা ভালোবাসেন বলেই আজকে আমরা সবাই এখানে বসে আছি। দর্শকদের ভালোবাসায় আমরা শিখতে সবসময়। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। স্যার, এবার গল্পে ফেরত যাব। যে গল্পটা আমরা করছিলাম, যেহেতু বিট নিয়ে কথা হচ্ছিল, আমাদের খুরশিদ আলম স্যার সবসময় এক স্কেলে গান গান। আপনি কোন স্কেলে গান? এটা আসলে বাংলাদেশের অন্য কোনো সিঙ্গার না না ব্যাপার নাই, হয় না। ব্যাপার হচ্ছে কি এটা আমার কিন্তু আমি একটা কথা স্বীকার না অস্বীকার করার কোনো উপায় নেই এবং আমি সবসময় বলি যে আমি কিন্তু এককভাবে খুরশিদ আলম হইনি। যিনি গীতিকার উনি ঠিক মতো করতেন যে এই শিল্পীর কোন কোন কথা উচ্চারণ করতে, কারণ আমার একটু উচ্চারণে অসুবিধা হয়। এক নাম্বার সুরকার কি বলছে প্রশ্নটা? স্কেল কোন স্কেলে না, আপনি গান গান? স্কেল। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিই। স্কেল বলতে কোনো শব্দ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যে নোটটা ধরবো সেটা হইছে আমার সুর। আমি যে নোটটা ধরবো সেটা সুর। স্কেল বলি আমরা, স্কেল ভুল শব্দটা। আচ্ছা আচ্ছা। স্কেল শব্দটা ভুল। আমি যে সুরটা ধরেছি সেটা কি সুর? এটা সি C, ওর ডি ওর এফ বা সি শার্প। এটা স্কেল কিন্তু ভুল শব্দ। আমরা উচ্চারণ করে আমরা তো এটা চালিয়ে যাচ্ছি যে আপনি কোন স্কেলে গান গান। স্কেল না, স্কেলটা ভুল। হ্যাঁ, অনেকে বলে যে আমি ভুল নোটটা যেটা ধরছি সেটা হচ্ছে আমার সুর। আচ্ছা, আচ্ছা। সেটাই সুর, সেটাই আমার কর্ড হবে, সেটাই হবে আমার নোট। নট। এই নোটটাই আমরা বলি স্কেল। স্কেল তো যন্ত্র মাপার জন্য, স্কেল হাত মাপার জন্য। আমি ধন্যবাদ, ম্যাক্সিমাম গান স্যার। ডি শার্পে করেছি। ডি শার্প। সিনেমাতে ম্যাক্সিমাম গান ডি শার্প, কিছু এফ শার্প আছে। আচ্ছা আচ্ছা। আর নিচের দিকে আমার সুরকারদের ক্রেডিট ওইটা যে নিচের দিকে আমার ভয়েসটা খুব বেশি আসে না, জন্যই সবসময় উপরের দিকে স্কেল করা হতো আর কি। আচ্ছা। আমি কিন্তু এই কথাটা যে বললাম স্কেলের কথাটা, আমি কিন্তু নিজের থেকে বলিনি, আমি কিন্তু শুনে বলেছি। আমরা এভাবেই আমি শিখি আসলে। পাশের তো আরে পাশের দেশের গুণী লোক থেকে শুনেছি আমি। এবং উনি হয়েছেন এই যে খুব ভালো গান গায়, ওনার মেয়েও গান গাচ্ছে, অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তীর কাছে শুনেছি আমি এই কথাটা। আমি সেই কথাটা আমাদের যারা শ্রোতা তাদেরকে আমি এটা জানি, স্কেল বলতে কিন্তু কোনো শব্দ নাই, নোট। নট। আমি যেই নোটটা ধরলাম সেটাই হচ্ছে আমার, আমরা বলি স্কেল। ওই নোটটাই আমার মেইন। হ্যাঁ, ওই নোটটাই আমার ডোমিনেট করবে আমাকে, ওই নোটটা। ঠিক। স্যার, আপনার পারিবারিক পরিমণ্ডলের গল্পে যদি যাই, আপনি অত্যন্ত সংস্কৃত মনা একটি পরিবারের মধ্যে বেড়ে উঠেছেন। স্যার, আপনিও আপনার পরিবারের অনেকেই সংস্কৃত মনা, সংস্কৃত জগতের সাথে যুক্ত ছিলেন। এবং এখনকার সময় আমরা যারা দেখি, যারা হয়তো একটু গান বাজনা বা অন্য সাইটে ক্যারিয়ার করতে চায়, তাদেরকে একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। একটা কনজারভেটিভ ব্যাপার আমাদের মধ্যে এখনও আছে। আপনারা যে সময়টাতে আপনাদের ক্যারিয়ার শুরু করেছেন সেটা আরও কনজারভেটিভ সময়। তো দুজনের থেকে একটু শুনবো যে পরিবার তখন ওই সময়টাতে কিভাবে আপনাদের পারিবারিক সংযোগের সাথে আপনাদের সংস্কৃতি চর্চা শুরু, পরিবার কি আসলে সাপোর্ট করেছিল কিনা যে আপনারা এই গানের জগতের সাথে নিজেদের ক্যারিয়ার গড়বেন, এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই প্রথমে খুরশিদ আলম স্যারের কাছে। আমার হোল ফ্যামিলি এডুকেশন ডিপার্টমেন্টে। আচ্ছা। আমার দাদা ছিলেন স্পেশাল স্কুল ঢাকা রেঞ্জের। হ্যাঁ, আর উনি রিটায়ারমেন্টের পরে আজমপুরে একটা স্কুল আছে ওয়েস্ট এন্ড হাই স্কুল, ওইটার প্রতিষ্ঠাতা হেডমাস্টার। আমার বাবা ছিলেন নবপুর সরকারি বিদ্যালয়ের আপনার বাংলার শিক্ষক। আমার চাচা ছিলেন, যার কাছে আমি গান বাজনা শিখতাম আর কি, একটা আবু হায়দার সাইদুর রহমান, উনিও ডেন্টাল কলেজের প্রফেসর ছিলেন। আর আমার মেয়ে চাচা ছিলেন আপনার পাবনা এডওয়ার্ড কলেজের ইংলিশের হেড অফ দি ডিপার্টমেন্ট। আর আমার ছোটো চাচা ছিলেন চাইল্ড স্পেশালিস্ট। সবাই ডাক্তার, নাইলে আপনার শিক্ষক, সবাই শিক্ষকতা। আমি এক্সেপশনাল হলাম কেন, আমার সেল চাচার খুব শখ ছিল গান গাওয়ার। ওনাকে মেডিকেল কলেজে একটা গ্রুপ ছিল ইন দ্য ইয়ার অফ 1950s দিকে আর কি, ঢাকার শিল্পী সংঘ নামে একটা গোষ্ঠী ছিল, ওইটার উনি চিফ ছিলেন। উনি নিজেও রবীন্দ্রসঙ্গীত গাইতেন বেতারে, তৎকালীন বেতারে। কিন্তু আমার গ্র্যান্ডফাদার এটা পছন্দ করতেন না।
ওনাকে হতে দেয়নি, তখন আমার উপরে এটা ইয়ে করলেন, আমার চাচা ইয়ে করলেন যে আমি তো পারিনি, তোকে দিয়ে যদি হয়। যেটা হয়। হ্যাঁ, তো আমার দাদা আবার বললেন যে আমার নাতিকে নষ্ট করে না, তো বললো না আমার হাতে সব আছে, যদি দেখি তোমার নাতি ডিরেল্ড হচ্ছে তখন আমি টাইট দিব। এইভাবে আমাদের আসার, সত্যি কথা বলতে কি তখন আমাদের যেটা অসুবিধা, আমি যে বাসায় মানুষ হয়েছে সেই বাসার পাশে ছিল মসজিদ, আচ্ছা। এবং আশেপাশে যারা থাকতেন সবাই আলহাজ। হ্যাঁ, সেখানে গান গাওয়ার ব্যাপারে সাংঘাতিক কঠিন ছিল। আর তখনকার দিনে যে বাড়িগুলি ছিল সে এতটুকু ওয়াল চওড়া। তো আমরা যে বাসায় থাকতাম এটা হিন্দুদের একটা বাসা আর কি, পরে এটা কোনো একজন মুসলমান সাহেব কিনে নিয়েছেন, নিয়ে ওই প্রদীপ দেওয়ার একটা জায়গা ছিল, ওই প্রদীপ দেওয়ার জায়গাতে গলা ঢুকে দিয়ে আমি রাত্রে সারাক্ষণ প্র্যাকটিস করতাম যাতে আমার ভয়েসটা বাইরে না আসে। কারণ তখন একটু টুংটাং শব্দ করায় মানে ওই লোক আর কি মানে গুণাগার, এরকম অবস্থা ছিল। আজান দিত মসজিদে ছিল, এগুলো অনেক কমপ্লিকেটেড ছিল। বাসায় আমার দাদা পছন্দ করতেন না, তারপরে আমার বাবাও খুব বেশি ইয়ে করতেন না। তবে আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আমার সিরাজ চাচা একটা আবু হায়দার সাইদুর রহমান, ওনার অনুপ্রেরণায় আমি রবীন্দ্রসঙ্গীতে আসছিলাম। এবং শেখ আবুল ফজল বলে একজন তখন শিক্ষক থাকতো, ড্রয়িংয়ের শিক্ষক থাকতো, ড্রিল করানোর শিক্ষক থাকতো, গান শেখানোর শিক্ষক থাকতো প্রত্যেক স্কুলে। তো শেখ আবুল ফজল স্যার বলে নবপুর গভর্নমেন্ট হাই স্কুলে একজন শিক্ষক ছিলেন গানের, উনি আমাদের গান শেখাতেন। তখন আমার জীবনের প্রথম প্রাইজ পাই আমি 1962-তে, যেটা এখন শিক্ষা সপ্তাহ বলা হয়, তখন বলা হতো ইস্ট পাকিস্তান এডুকেশন উইক। তো সেখানে আমি রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হই এবং আধুনিকে ফার্স্ট হই, পরপর দুইবার, 62 এবং 63-তে। যার জন্য আমার বন্ধু বান্ধবরা সবাই বলে ইট ইজ বেটার তুমি গান বাজনার দিকে আসো, জীবনে শাইন করবা। জীবনে শাইন করেছি না করেছি, তবে 18 কোটি লোক আমার কে ভালোবাসে, আমার জন্য দোয়া করে, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যেহেতু পারিবারিক একটা আবহাওয়ার কথা আমরা বলছি, স্যারের কাছে যদি আমি যাই, আমাদের স্যারের তো পুরো পরিবার একেবারে মানে সবাই আমাদের গুরু। আমরা পরিবার আবার অনেক আয় পাই। আমরা সপ্তম পুরুষ পর্যন্ত সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত, ঠিক আছে। পাশাপাশি পড়াশোনা যে করে নেই সেটা না, কিন্তু পাশাপাশি পড়াশোনা করেছি আমরা সবাই, অন্তত মাস্টার্স হায়ার এডুকেশন নিয়েছে, বাইরে গিয়ে পড়াশোনা করছে এরকম। আমার ছেলেও পড়াশোনা করেছে, মাস্টার্স করে চাকরি টাকরি করে। গান গাইতো, তো গানে তাকে এস্টাবলিশ করা হয় নাই। অন্তত 14-15টা ছবিতে গান গেয়েছে আমার ছেলে। আমার ছেলের নাম রৌনক ফেরদৌস খান জোনাক, রেডিওতে এখনও গান বাজে। আমি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। আমাদের সঙ্গীত এসছে তানসেন ঘরানা থেকে। তোমরা সবাই শুনেছো তানসেন, মিয়া তানসেনের নাম শুনেছো। তো তানসেনের একটা ছোট কথাও বলতে হয় এখানে। তানসেনের নাম ছিল কিন্তু রামতনু। আচ্ছা, সনাতন ধর্ম মানুষ ছিলেন। তো উনি যাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, তিনিও খুব দারুণ গান গাইতেন। তো ওনাদের ভিতরে সম্পর্ক হয়ে গেল, দেয়া নেয়ার, মন দেয়া নেয়ার সম্পর্ক হলো, কঠিন সম্পর্ক হয়ে গেল। কিন্তু ওনারা চাইলেন যে একত্রিত থাকতে। তখন তানসেনের রামতনুর বাবার কাছে গিয়ে বললেন যে বাবা, এই অবস্থা, আমি তো একজন মুসলিম মহিলাকে আমি পছন্দ করেছি, সে আমাকে বিয়ে করতে চায়, আমি তাকে বিয়ে করতে চাই, আমি কি করব? তখন বলো, তুমি এটা কাজ করো, এখানে একজন পীর সাহেব আছেন, হ্যাঁ, ওই পীর সাহেবের কাছে তুমি জিজ্ঞাসা করে কী করতে হবে কি না করতে হবে, আমি বলতে পারবো না। উনি যদি বলেন তোমাকে, তাহলে তুমি করবে, আমি তো তোমাকে বাধা দিচ্ছি না। তো পীর সাহেবের কাছে বলেন যে এই ব্যাপার, আমরা তো দুই ধর্মের মানুষ, আমরা একত্রিত হয়ে কী করবো? তখন পীর সাহেব বলেন, তুমি একটা কাজ করো, তুমি কনভার্ট হও, তুমি মুসলমান হও। তখন উনি নাম দিলেন, রামতনুর নাম দিলেন আতা আলী খান। আচ্ছা, উনি যখন খুব ভালো, উনি গান গাইলে বৃষ্টি হতো, উনি গান গাইলে আগুনে পুড়তো মনে হয়, বরফ গলে, দীপক রাগ গাইলে নাকি আগুন জ্বলতো। আগুন হয়তো শরীরে হয়তো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো এরকম গরম হয়ে যেত, যাই হোক জানি না আমি, তবে এগুলি সত্য ঘটনা। তানসেন ছিল হরিদাস বাবুর ছাত্র। হ্যাঁ, তো তানসেন যখন সংসার করলেন, সংসার করার পরে যখন আকবর বাদশার দরবারে যখন উনি হয়ে গেলেন, সভা সঙ্গীতজ্ঞ হয়ে গেলেন, তখন তার গান শুনে আকবর বাদশাহ তাকে নাম দিলেন, তোমার নাম আজ থেকে তানসেন, তুমি গান গাইলে
বৃষ্টি হয়, তুমি গান গাইলে দীপক রাগ গান গাইলে ইয়ে হয়, মানে অনেক ইতিহাস আছে। আমি সেই বংশের ভ্রাতুষ্পুত্র হয়েছে উজির খাঁ সাহেব। আমার কাছে মনে হচ্ছে কি রূপকথা, আসলে রূপকথার গল্প শুনছি সব। আমি এটা বলে দিচ্ছি মানুষ জানার জন্য, তানসেনের বংশধর ভ্রাতুষ্পুত্র হয়েছে উজির খাঁ সাহেব। উজির খাঁ সাহেবের কাছে আমার চাচা সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সাহেব 30 বছর ওনার কাছে সাধনা করেছেন। আমার বাবা করেছেন 20 বছর সাধনা করেছেন। ওই পরম্পরা থেকে কিন্তু আমরা এসছি। আমরা এখন হয়েছে আলাউদ্দিন খাঁ মাইহার সেনী ঘরানা, আলাউদ্দিন খাঁ মাইহার সেনী ঘরানা। আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টসরা আছে, স্টুডেন্টস মানে পরম্পরা আছে আমাদের সঙ্গীতকে ছড়িয়ে দিচ্ছে। তো আমি সেই পরিবার থেকে এসে, যেহেতু আমি তো জন্মের পরেই আমি সুর শুনেছি, আমি চিৎকারটাও বোধহয় আমার সুরে দিয়েছিলাম আমার মনে হয়। নাহলে আমি একটা ডান পিঠে ছেলে কেমন করে আমি সঙ্গীতে চলে আসলাম। এটা একটা ধারাবাহিকতা হতে পারে, ব্লাডের ব্যাপার, জেনেটিক ব্যাপার হতে পারে, কিন্তু আমি তো খেলোয়াড় হওয়ার কথা। আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম, আমি এ ডিভিশনে ক্রিকেট খেলেছি, আমি ফুটবল খেলেছি, আমি ম্যাচ খেলেছি, আমি ব্যাডমিন্টন খেলেছি, আমি প্লেয়ার হওয়ার কথা আমার। তো আমি কেমন করে আমাকে যখন বেহালা হাতে দিয়ে দিল যে আমাদের ট্রেডিশন, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনার পাশাপাশি একটা না একটা কিছু করতে হবে। আমরা যন্ত্রশিল্পী সব, আমার পরিবারে কিন্তু সব যন্ত্রশিল্পী। আমরা যন্ত্রশিল্পী দিয়ে কিন্তু সারা বিশ্ব মাত করেছে। পণ্ডিত রবিশঙ্কর আমার বোন জামাই, ওস্তাদ আলী আকবর খান আমার ভাই, ওস্তাদ বাহাদুর হোসেন খান আমার ভাই, আবেদ হোসেন খান আমার ভাই, খাদেম হোসেন খান আমার ভাই। যদি বাংলাদেশ সবাই যন্ত্রশিল্পী, হ্যাঁ যন্ত্রশিল্পী কিন্তু সব, কেউ সেতার, কেউ সরোদ। হ্যাঁ, যদি বাংলাদেশে যদি আমাদের পরিবার নিয়ে গবেষণা করে এরকম লোক যদি থাকে, তাহলে আমি বলবো যে আপনারা এই পরিবারটা নিয়ে গবেষণা করতে পারেন। তাতে করে আগামী প্রজন্ম অন্তপক্ষে জানতে পারবে যে এই মানুষগুলো সপ্তম পুরুষ পর্যন্ত সঙ্গীত করে গেছে, কিন্তু পড়াশোনা ছেড়ে না। কিন্তু আমি কিন্তু মিউজিক কলেজে পড়াশোনা করেছি, ঠিক আছে। আমার ভাই বোনরা সব কিন্তু পড়াশোনা করেছে, সব মাস্টার্স গ্রাজুয়েট মাস্টার্স এরকম আছে। তো যাই হোক, তো বলছিলাম যে সঙ্গীত, যেহেতু সঙ্গীত আমার ধমনীতে আছে, হয়তো সঙ্গীতকে আমি বেছে নিতে পেরেছি, যেহেতু তালিম নিয়েছিলাম। আস্তে আস্তে করে সঙ্গীতের যেই আমার ইন্দ্রিয়গুলি সাপোর্ট করলো, সঙ্গীতকে, সুরকে ভালোবাসলো। সুর ভালো লাগে, সুর দিয়ে আমি কাঁদতে পারি, আমি সুর দিয়ে হাসতে পারি, আমি সুর দিয়ে আমি আমার প্রার্থনা করতে পারি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আমি কাঁদতে পারি আমি সুর দিয়ে। আমি এমন রাগ আছে, সেই রাগ দিয়ে আমি যখন রাগটা ভাজি তখন আমার চোখ দিয়ে টল করে পানি পড়ে। তাহলে আমি আল্লাহর কাছে আমি নিবেদন করতে পারি আমার কথা। তো আমার কথা হচ্ছে, সুর দিয়ে আল্লাহকে পাওয়া যায়, মানুষের মন যেমন জয় করা যায়, আল্লাহকেও পাওয়া যায়, মানুষকেও কনভিন্স করা যায়, মানুষকে স্বপ্ন দেখানো যায়, মানুষকে প্রেরণা দেওয়া যায় সঙ্গীত দিয়ে, যদি আমরা শুদ্ধ সঙ্গীত করতে চাই। হ্যাঁ, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে বলছি। আমি ছোট্ট মানুষ, কিছু জানি না, আমি এখনো খুঁজছি, সুর খুঁজে বেড়ে যাচ্ছি, আমি সুর খুঁজে চলছি, এখনো কাজ করছি আমি। স্যার, মিউজিক হিলস হার্ট, আসলে সঙ্গীত হৃদয়কে শীতল করে, বাট এই কথাটার সাথে আমরা সবসময় কানেক্ট করতে পারি সবসময়। যেদিকে আপনি যে সাংস্কৃতিক পরিমণ্ডলের গল্পটা আমাদের সামনে বললেন, এবং আমাদের দেশে মনে হয় আসলে মিউজিক নিয়ে রিসার্চ অনেক ঘাটতি আছে, এবং আমাদের অনেক কিছু জানা বাকি, আমাদের শেকড়কে জানা বাকি। আমরা আসলে কি করতে পারি? এটা আমরা যতদিন আমাদের শেকড়কে না জানাবো, ততদিন পর্যন্ত আমরা ওই উচ্চতায় যেতে পারবো না। আমাদের উচ্চতা কত? আমরা দায়িত্বশীল না। আমরা দায়িত্বশীল না। আমরা একজন শিল্পীকেও বুঝতে চাই না, আমরা বুঝি না তার ভিতরে যে কি আছে, আজকে তার ভিতরে যে কত জিনিস আছে সেটা বের করতে পেরেছি আমরা? পারি নাই। তার ভিতরে কিন্তু এখনো আছে, আমার ভিতরে এখনো অনেক কিছু আছে, আমার মাথায় অনেক কিছু আছে, কিন্তু আমি সুযোগ পাচ্ছি না। জায়গায় কোথায়? আমাকে যে ঘাটবে, আমাকে পড়বে যে, সেই লোকটা কোথায়? তাকে যে পড়বে সেই লোকটা কোথায়? হ্যাঁ, খুরশিদ আলম সাহেব গান গেয়েছে, চুমকি চলেছে একা পথে, এটা তো খুরশিদ আলম না। খুরশিদ আলম কিন্তু অনেক গভীরের মানুষ, তাকে দিয়ে তার থেকে বের করে নিতে হবে, বের করার লোকগুলি প্রয়োজন আমাদের। আমরা এটা করছি না। আমরা গবেষণা করি না, আমরা কাউকে মূল্যায়ন করতে চাই না। খুরশিদ আলম আজকে খুব ভালো গান গেয়ে ফেললো, আমি পারলে খুরশিদ আলম টান দিয়ে নিচে নামাতে পারি কিনা এই চেষ্টা করি আমরা। আমি কিন্তু খুব স্পষ্টবাদী মানুষ, হ্যাঁ স্পষ্টবাদী। আমি কথা বললে মনে হয় আমি ঝগড়া করছি, হ্যাঁ অনেকে মনে করতে পারে ঝগড়া করছি, আমি কিন্তু ঝগড়া করছি না। আমি এইভাবেই কথা বলি। আমি তো আসলে যার ভিতরে
মেধা আছে, তাকে আমাদের নার্সিং করা দরকার, তার থেকে জিনিসটা বের করে আনার জন্য সেই লোকটা প্রয়োজন আমাদের। আমরা সেটা করছি না, আমরা তাকে সুযোগও দিচ্ছি না আমরা। তো সেই লোকটা কি করবে আমাকে বলো? একটা ছেলে ভালো গাচ্ছে, একটা মেয়ে ভালো গাচ্ছে, কিন্তু তাকে সুযোগ না দিলে এই মেয়েটা কি করবে, এই ছেলেটা কি করবে? সে কি আত্মহত্যা করবে? সে তো সঙ্গীতকে ভালোবাসে, ঠিক। তাই না? তো যাই হোক, এগুলো অনেক কথাবার্তা আমরা। আমি একটা কথা বলি, এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত শিল্পী আছে, দে আর ভেরি ট্যালেন্টেড। আমি অনেস্টলি বলি, দে আর ভেরি ট্যালেন্টেড, মেল ফিমেল বোথ, এডুকেটেড, যেটা সবচেয়ে বেশি দরকার। বাট দে আর নট গেটিং এনি প্রপার গার্জিয়ান। আমরা যেই সময়, আমি বলতেছি 50s, 60s, 70-তে যারা গান শেখাতেন কিংবা সুরকার ছিলেন, গীতিকার ছিলেন, তাদের যে পাওয়াটা, এদের লাকটা খারাপ যে তারা এমন কোনো গার্জিয়ান পাচ্ছে না যে তাকে ধরে একটু কিছু শিখবে। শেখার আগ্রহটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিনা আদায়ও করার ব্যাপার আছে, আদায়ের ব্যাপার আছে অবশ্যই। ভালো শিল্পী, অনেক ভালো শিল্পী আছে, বাট আমি একটাই জিনিস আমি ব্যক্তিগতভাবে ফিল করি, এটা আমার মেবি আই এম রং, বাট আমি মনে করি তারা প্রপার গার্জিয়ান পাচ্ছে না। তার জন্য তারা মানে কাজ তো বসে থাকে না, নিজেরাই গান লিখতেছে, নিজেরাই শুট করতেছে, নিজেরাই সবকিছু। তোমার কথা মাঝখানে আমি কথা বলছি। না অলরাইট, না এই যে খুরশেদ আলম বলি বা আমাদের আরো যারা সুবিন নন্দী, মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব, সাদি ভাই বা খন্দকার ভাই, আমাকে একটা গান দিবেন, একটা গান করে দিবেন। কই আমাদের এখনো ছেলে পেলেরা তো কই এসে বলছে না, নিজে থেকে বলছে না যে আমাকে একটা গান দেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আমাদের একজন গীতিকার ছিলেন প্রয়াত আবুহেনা মোস্তফা কামাল সাহেব, ডক্টর আবুহেনা, তো ওনার ছেলে সুজিত মোস্তফা। তো উনি গান দিতেন শিল্পী চয়েস করে, সুরকারকে বলতেন আপনার শিল্পী কে হবে অমুক, না দিতেন না। আমি জীবনে তার একটা গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম, এবং এটি সুরকার ছিলেন খন্দকার নুরুল আলম সাহেব। তো এরকম প্রত্যেকটা গীতিকার, ডক্টর মোহাম্মদ মুনিজামান সাহেব, এই মানে একটা যদি আমি বললাম স্যার এইটা আমি একটু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, 10টা শব্দ দিচ্ছে করো। আচ্ছা, এই তো এই ভেরিয়েশন নাই এখন। তো এখন ওই যেটা দিচ্ছে সেটা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা এটাই বিপদে পড়ি। আমি ডক্টর আবুহেনা মোস্তফা কামাল সাহেবের আমি গান করেছি, আমি কলমিলাত ছবিতে করেছি, আমি দারুণ 2টা গান করেছি আমি। রফিকুল আলম আর সম্পরাজের রঙ্গিনী কেন যেত লজ্জা, যাই হোক। আর একটা গান ছিল আমাদের ঘোষণা স্বাধীনতা। আমি ওনার সঙ্গে কাজ করতে গিয়ে দেখছি ভয়ের চলতে কিছু বলা যায় না। আরে বাপ রে বাপ, এত বড় মাপের মানুষ, এত জ্ঞানী মানুষ। তো আবার মনে করেন একজন গীতিকার আছেন হাতে গোনা, মানে হাতে গোনা, তার সবচেয়ে বেশি যদি হয় 10টা গান হবে। নঈম গওহর সাহেব, নঈম গওহর সাহেব কম লেখছে গান। নঈম গওহর সাহেব হাতে গোনা। আধুনিক গান জন্ম আমার ধন্য হলো মাগো, এটা আজাদ রহমান সাহেব সুর করা, এবং এটা প্রথম গান গেয়েছিলেন ফিরোজা আপা, সাবিনা ইয়াসমিন, জিনাত রেনা, এবং আরেকজন মানে আমার গাওয়ার কথা ছিল, কিন্তু আমি ফ্লাইট মিস করাতে পাকিস্তানে একটা লোক গেছেন। পরে সাবিনা ইয়াসমিন এই গানটাকে এককভাবে গেছে, এবং সাবিনা ইয়াসমিন যেভাবে গেছে অতুলনীয়, একদম সত্যি কথা। জন্ম আমার ধন্য হলো মাগো, আমি বলবো যে বাংলাদেশে একটা ব্যতিক্রমধর্মী গান, চমৎকার গান। আমি আজাদ রহমান সাহেব সুর করেছে বলে বলছি না, আসলে যিনি লিখেছেন উনিও, নঈম গওহর সাহেবও ব্যতিক্রমধর্মী একটা লিরিক্স রেখেছেন, আজাদ রহমান সাহেব এটার ভিতরে একটা, যেরকম আলাউদ্দিন আলীর কিছু গান আছে। হ্যাঁ, আলাউদ্দিন আলী আমার মনে আছে যে একটা টাইমে 80-তে 1980-তে সে তার একটা খুব শখ ছিল যে 50 জন পুরুষ শিল্পী এবং 50 জন মেয়ে শিল্পী নিয়ে একটা কোরাস গান করবে। লাস্টে হলো না, সেখানে 10 জন ছেলে আর 10 জন মেয়ে নিয়ে গাজী ভাইয়ের লেখা একটা গান, মানবতার গান। চলমান পৃথিবীতে চলছে সবে, শুধু থেমে আছে কেন মানবতা, থেমে আছে কেন মানবতা। মানুষ শোনে না মানুষের কথা, মানুষ বোঝে না মানুষের ব্যথা, এ মানুষ একটু সদয় হলে ক্ষতি কি, একটু সদয় হলে ক্ষতি কি, টানাটা টাং 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 টাং, চলমান প্রীতি, এটা আনপ্যারাল। আলাউদ্দিন আলী গানটা, এসব গান প্রচার করা উচিত, বেশি বেশি করে প্রচার করা উচিত প্রত্যেকটি জায়গাতে, শুধু রেডিও না, প্রত্যেকটি চ্যানেলও প্রচার করা উচিত। আমি একটা গান করেছিলাম 79-এ, যখন মক্কা শরীফ দখল করতে গেল কিছু সন্ত্রাসী, কাবা শরীফ, তখন আমি রেডিওতে নিউজটা শুনছিলাম, শুনতে শুনতে
আমি বলি কী ব্যাপার, কাবার শরীফ দখল করতে যাচ্ছে? কাবার শরীফ দখল করতে তো আমাদের আর কিছুই থাকে না আমাদের। তো আমি বললাম, আমার গীতিকার ছিল, সঙ্গে ছিল, আমরা দাঁড়িয়ে একটা দোকানে পান না কি কিনতে গেছিলাম আর কি ছোট। আমি বললাম, আমার গীতিকারকে বললাম, মুন্সি ওয়াদুদ গীতিকার, আমরা এই একই খেলা চলছে, এটা কি হচ্ছে রে ভাই? রফিকুল আলম এই গানটা না, একই খেলা চলছে হরদম। তখনই সে বলে, আমি এটার ভিতরে গান লেখো তো, একই খেলা চলছে হরদম, একদিকে নিরন্ন মানুষ, একদিকে অ্যাটম। হ্যাঁ, রফিকুল আলম গেয়েছে এটা, অসম্ভব এক্সট্রা অর্ডিনারি গান গাওয়াইছি আমি রফিকুল আলম, একদম তার গানের বিপরীতমুখী গান গাওয়াইছি, এবং এই গানটা সুপার হয়েছে। এটা আমি ইংলিশ ভার্সন করছি আমি 40 বছর পর, এখন ইংলিশ ভার্সনটা চলছে। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ গোয়িং অন, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ গোয়িং অন। এবং এটা কিন্তু আমাদের সমসাময়িক যে ব্যাপার এখন যা হচ্ছে, আমি সারা পৃথিবীর কাছে বলতে চাইছি, আমি শান্তি চাই। আমি যদি আজকে আমার এই দেশের গানটা না করতাম, আমি যাতে বিদেশে বাইরে গান করতাম, আমি গানটা, আমি ইংরেজি গানটা সেই জন্য বানিয়েছি। আমি নিশ্চয়ই আমাকে কোনো পুরস্কার দিত, শান্তি পুরস্কার দিত আমাকে। আমার দেশ তো আমাকে কোনোদিন কিছু বলে নাই যে আপনি এরকম একটা চমৎকার গান করেছেন, শান্তি চাচ্ছেন, মানবতার কথা বলছেন, আপনাকে পুরস্কার দেওয়া হোক, অনেক বড় সম্মান দেওয়া হোক। কই, আমার দেশ তো কিছু বলে নাই আমাকে। স্যার, গানের যে এই যে ইংরেজি গানের কথাটা উঠলো, এই প্রসঙ্গে একটা কথা বলি। গানের পুরনো গানগুলো কিন্তু অনেক বছর পরে আবার রিকম্পোজিশন হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পুরনো গান আমাদের অনেক এখন ফিউশন বের হয়েছে। আমরা দেখা যাচ্ছে সুরটা একই রকম রেখে ওটার সাথে অনেক মিউজিক কম্পোজিট করছি। এটা নিয়ে তরুণ প্রজন্ম এটাকে হয়তো এনজয় করছে, উপভোগ করছে। কেউ বলছে না গানগুলো রিকম্পোজিট হচ্ছে বলেই মানুষ শুনছে, আবার একদল বলছে যে না, গানটাকে তো আসলে দূষিত করে ফেলা হলো, নষ্ট করে ফেলা হলো। আপনি যেহেতু একজন মিউজিক ডিরেক্টর এবং সুরের জাদুকর, আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন, এই রিকম্পোজিশনের ব্যাপারটাকে? আমি মনে করি যে কোনো গান অর্কেস্ট্রেশন করে, অর্কেস্ট্রেশন সাজানো গানটাকে, আমরা যেমন একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে আমরা তাকে বরের হাতে তুলে দিই, গানও তো এরকম। আজকে রবীন্দ্রসঙ্গীত বলুক আর নজরুলগীতিই বলুক, আমি বলবো যে মেলোডিসটা যেভাবে গিয়েছে, মেলোডিসে যেন কোনো রকম আঘাত না হয়, মেলোডি নষ্ট না হয়, সেদিকে চিন্তা করে অর্কেস্ট্রেশন করতে হবে। খালি ধুমধারাক্কা ইংলিশ ওয়েস্টার্ন অর্কেস্ট্রা করলেই হবে না, তাহলে আমি বলবো যে তাহলে বিভ্রান্ত করা হচ্ছে এবং তাকে অপমান করা হচ্ছে, সেই গানকে অপমান করা হচ্ছে। আমি বলবো যে গানের যেই মেলোডিস, সেই মেলোডিকে যেই সামনে রেখে, সেই তরিকাতে যদি আমি পরিমিতি বোধ রেখে যদি আমি অর্কেস্ট্রেশন করে সাজাতে পারি, তাহলে অবশ্যই এটা আরও 100 বছর এগিয়ে যেতে পারে। সঠিক, একদম তাই না? আমার কথা হচ্ছে কি, বানরের হাতে যদি লাঠি দেওয়া হয়, তো বানর তো এখানে খোঁচা দিবে, সেখানে খোঁচা দিবে, তো বানরের হাতে লাঠি দিয়ে তো লাভ নাই। আমরা চাই শিক্ষিত মানুষের কাছে লাঠিটা দিতে, বা শিক্ষিত মানুষের একটা বন্দুক দিতে, সেই লোকটা অন্ততপক্ষে যারে তারে গুলি করবে না, তাই না? তো সেটা বুঝবার ব্যাপার আছে, এটা বোঝার ব্যাপার আছে। আমরা অনেক গল্প শুনলাম এবং আপনারা দুজনে কিংবদন্তি, প্রথিতযশা। দুজনের কাছে একটা প্রশ্ন, দীর্ঘ জীবনে আপনারা 18 কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন, অনেক প্রাপ্তি আছে আপনাদের। নিজেদের মধ্যে কি কোনো অভিমান বা আফসোস বা আক্ষেপ, অভিযোগ রয়েছে? প্রথমেই খুরশেদ স্যারের কাছে যাব। আমি এটা নিয়ে খুব বেশি করি না, মানে সত্যি কথা কি, আমি একটু অন্য টাইপের লোক আর কি। সেটা হলো যে আমি প্রায় খুব কম যদি হয়, আমি 400 ছবিতে গান গেছি, ঠিক আছে, কিন্তু এই যাবৎ পর্যন্ত আমি গানে কোনো পুরস্কার পাইনি। আমি গট 21 পদক পেয়েছি। চেন্নাই থেকে আজীবন সম্মাননা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের নজরুল সঙ্গীতের যে সম্রাজ্ঞী বলা হয় ফিরোজা আপার, সেই পদক পেয়েছি, সবই পেয়েছি। কিন্তু সিনেমাতে গান গাওয়ার জন্য যেরকম বাচ্চা সোস থেকে দেয়, তারপরে বেস্ট সিঙ্গার হিসেবে দেয়, ওইটা আমি পাইনি। এটা তুমি বন্দি পাখির মতো এই গানটাতে পাইলে না কেন? পাই নাই, সেটা কেন পাই নাই, এটা নিয়ে আমি খুব বেশি করে কেন, ঠিক আছে, আমাদের দেশে এইভাবে চলুক, অসুবিধা কি আছে? না, হয়েছে। আমি বিশ্বাস করি যে 18 কোটি লোক আমাকে ভালোবাসে। আসলে আপনারা পুরস্কার পেলে, আমি জানি না, এটা হয়তো আপনার মনের একটা বাসনা বা ইচ্ছা, খুশি হতো না আমার কোনো, এটা কিন্তু আমি ব্যক্তিগত শ্রোতা আছি, আমাদের কাছে কিন্তু আপনারাই জীবন্ত এবং অভিমানের ব্যাপার নেই। আমার করলে গান গাইতেই আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখন না দিলে কি করবো, ওই কমিটিতে যে লোকটি আছে সে আমাকে হয়তো পছন্দ করে না। বিশেষ করে চলচ্চিত্র পুরস্কারের সময় সিন্ডিকেট কাজ করতো।
হ্যাঁ, আমি কিন্তু নিউট্রাল গভর্নমেন্টের পুরস্কার পেয়েছি। আমাকে পুরস্কার পেতে 25 বছর লেগেছে, 25 বছর অপেক্ষা করতে হয়েছে আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য, এবং নিউট্রাল গভর্নমেন্ট দিয়েছে আমাকে। আমি কোনো দল করি না, আমি কোনো দলের সঙ্গে, আমি সব দলের কাজ করতে চাই। যারা সার্বজনীন কাজ করতে চায়, যে দল, সেই দলের সঙ্গে আমি কাজ করতে চাই। তো ঘটনা হয়েছে কি, মানুষের কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, মানুষ চায়, প্রত্যেকটি মানুষই কিন্তু কাজ করার পর হাততালি চায়। হ্যাঁ, এটা আমাদেরকে প্রত্যেকটি অনুপ্রাণিত মানুষ করে। কিন্তু তার কাজের স্বীকৃতি চায়। তা আমার কাছে আজকে খুরশিদ আলমকে কেন দেওয়া হয়নি এই প্রশ্নের জবাব কে দেবে? আজকে রফিকুল আলমকে দেওয়া হয়নি, সেই প্রশ্নের জবাব কে দেবে? আজকে আবিদা সুলতানাকে দেওয়া হয়নি, সেই প্রশ্নের জবাব কে দেবে? আমরা কার কাছে জবাব চাইব? আমি কিন্তু বললাম না, আমি খুব স্পষ্টবাদী লোক। আমাকে 25 বছর লাগলো অপেক্ষা করতে হইলো কেন পুরস্কার পাইতে? আমি তো প্রথম ছবিতে পুরস্কার পাই, জীবন মানে যন্ত্রণা দিয়ে পুরস্কার পাই, একটি দোলনা যদি পেতাম দিয়ে পুরস্কার পাই, আমি দ্বিতীয় ছবিতে পুরস্কার পাই, আমি ফেরারি বসন্ততে পুরস্কার পাই, আমি পোকামাকড় ঘর ছবিতে পুরস্কার পাই, আমি হাঙ্গুর নদীর গ্রেনেড ছবিতে পুরস্কার পাই। কেন দেওয়া হলো না আমাকে? সিন্ডিকেট কাজ করেছে, সিন্ডিকেট কাজ করতো। অল রাইট, নো প্রবলেম। আমি তো কাজ থামাইনি, হয়তো আমার ভাগ্যে ছিল না ওই সময়টাতে পাওয়াটা, আমি তো পেয়েছি। তো আমি তারপর বলবো যে হ্যাঁ, আশা মানুষের থাকে, মানুষের স্বপ্ন থাকে, মানুষ স্বপ্ন নিয়েই বাঁচতে চায়, মানুষের জীবনের একটা সীমাবদ্ধতা আছে, মানুষ চায় তার কাজের স্বীকৃতি চায়, সেই স্বীকৃতি দিলে মানুষ আত্মতৃপ্তি পায়, ওইটাই, অন্য কোনো কিছু না। কিন্তু কে আমাকে দিল না দিল তো দরকার নেই। আপনারা আসলে পুরস্কার না পেলেও আপনারা আমাদের কোটি মানুষের কোটি ভক্ত পেয়েছেন এবং কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন, শুভেচ্ছা পেয়েছেন। আমি বলতে চাই যে আজকে এই রূপকথার রাতে এত অল্প সময়ে যত কিছু জানতে পারলাম, আমার মনে হয় এটা আমাদের সৌভাগ্য তো বটে, দর্শকদেরও সৌভাগ্য যে এত কিছু জানতে পেলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে একদম ছোট্ট করে শেষ বার্তা আজকের অনুষ্ঠানের। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু বলতে চাই যে আপনারা ভালো সঙ্গীত শুনবেন, ভালো বাজনা শুনবেন, ভালো গান শুনবেন, তাতে করে আপনার মন ভালো থাকবে। আপনার সন্তানকে সেই গান শোনাবেন, সন্তানের চরিত্র ঠিক সুন্দরভাবে এগিয়ে যাবে। এটি আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে ভালো গান শুনবেন, ভালো বাজনা শুনবেন। এটা আমার শেষ সময়ের শেষ বেলার অনুরোধ। আমিও বলি যে যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশের গান আরও যেন স্বাবলম্বী হয়, আপনারা চেষ্টা করবেন। এবং যারা গান লেখেন তাদেরকেও বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা আরও ভালো কিছু সৃষ্টি করেন, সুরকারদের বলবো ভালো কিছু সৃষ্টি করেন, অবশ্যই আমরা ভালো সফলতা পাবো। আপনারা এরকম চিরসবুজ থাকুন, আরও আলো ছড়িয়ে যান আমাদের মাঝে, এটাই কামনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। তামান্না, রাত তো অনেক হলো, বিদায় নিতে হবে দর্শকদের থেকে। একদম। দর্শক, তোমাদেরকে ধন্যবাদ দিব না? অবশ্যই। তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের দুজনকে অনেক সুন্দর করতে পারলাম। আর আমার চাচা থাকাতে আমার ভালো লাগছে কথা বলতে। আমি এনটিভির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা দুজনকে আপনারা ডেকেছেন, তার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। আমাদের মনে অনেক কিছু কথা বলতে পেরেছি, আমরা আমাদের দোষ ত্রুটিগুলি বলতে পেরেছি, আমরা আমাদের সমস্যাগুলি বলতে পেরেছি। আমরা আগামীতে চাইব যে এরকম সুন্দর সুন্দর কথা বলার জন্য মানুষকে নিয়ে আসবেন, তাদের কথাগুলি আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে কাজে লাগুক। চমৎকার, চমৎকার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আপনাদের জন্য এই যে সেই প্রজন্মের সেকালের কিংবদন্তিদের কথা জানতে পারলাম, সেই সময়ের কথা জানতে পারলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রূপকথার রাতের এই রাজ্যে আপনাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা রূপকথার রাজ্যের গল্পের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। দেখা হচ্ছে পরের শুক্রবার অন্য কোনো অতিথিদেরকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে শুভরাত্রি।